ক্যাচ আপ করতে পারে না। আর এই জন্য যেটা হয় তাদেরকে প্রি রেকর্ডেড কিছু ভিডিও দিতে হয়, দেন আচ্ছা স্টুডেন্ট হচ্ছে আপনাকে একটা উইকে 3 থেকে বা 4টা সেশন অফার করতে হয়, মানে একই লেকচার 3 থেকে 4টা সেশন আচ্ছা রান করবে, আর স্টুডেন্ট যে কোনো সেশনে জয়েন করবে। এই ওই ফ্লেক্সিবিলিটি সেশনে শুধুমাত্র কি ওই ভিডিওটাই চলে? না না না, সেশনে হচ্ছে ফিজিক্যালি টিচার গিয়ে লেকচার নেবে। আচ্ছা, তো একজন টিচার আপনি 4 বার মানে সপ্তাহে 4 দিন গিয়ে একটা ক্লাস নেবে? না, ওইটা হচ্ছে 4 জন লেকচারার 4টা ক্লাস নেবে। আচ্ছা বুঝছি। একই একই টপিক টপিক। 4টা। হ্যাঁ, একই আচ্ছা টপিক 4 জন, তার 3 থেকে 4 জন হচ্ছে এক একটা কোর্সকে তারা শেয়ার করে। আচ্ছা, আর সেকশন তারপর তো হচ্ছে একটাই থাকে রাইট আপনাদের? না, সেকশনও ওই যে ওইভাবেই 4টা সেশন ডিভাইড করা থাকে, বাট যে আচ্ছা কোনো স্টুডেন্ট যে কোনো সেশনে জয়েন করতে পারে। মানে আচ্ছা, ওটা মানে হচ্ছে যে এটার মধ্যে আমি একটা সিঙ্ক থাকে আর কি, 4টা মানে ইয়ার মধ্যে, হুম 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 লাইক ক্লাসের মধ্যে। ক্লাসের মধ্যে। আর তারপর হচ্ছে এডিশনাল সেশনের জন্য সেটাকে বলা হচ্ছে টিউটোরিয়াল। সো আচ্ছা আপনাকে টিউটোরিয়াল অফার করতে হয়। সো এভরি উইকে হয়তোবা যদি আপনার 4টা লেকচার হয় তাহলে 1টা বা 2টা টিউটোরিয়াল হয়। সো 2টা আচ্ছা টিউটোরিয়ালে স্টুডেন্ট যে কোনো জায়গায় তারা জয়েন করতে পারে। টিউটোরিয়াল হচ্ছে জাস্ট ওই এক্সটেন্ডেড হেল্প অফ ইওর ইয়ে ক্লাস। কিছু বুঝতে এক্সটেন্ডেড পারছি। হেল্পের জন্য টিউটোরিয়াল গুলি করা হয়। আচ্ছা এইটা বাট এন্ড অফ দ্য ডে এখানে হচ্ছে ওই স্টুডেন্ট মোস্টলি যে জিনিসগুলি শেখে, আম, তাদের প্রজেক্টগুলি যেগুলি থাকে এন্ড অফ মানে এভরি সেমিস্টার শেষে প্রত্যেকটা কোর্সের প্রায় 20-25% মার্কস থাকে হচ্ছে প্রজেক্ট। আচ্ছা, সবগুলি সাবজেক্টে প্রজেক্ট থাকে। এটা কি ল্যাব আপনার হার্ডওয়্যার প্রজেক্ট হয় নাকি সফটওয়্যার প্রজেক্ট হয়? ডিপেন্ড করে কোর্সের উপর। আচ্ছা তবে প্রজেক্টে তারা দেখি আমি তারা প্রচুর টাইম স্পেন্ড করে, ইটস কাইন্ড অফ এ থিসিস করে আসলে প্রত্যেকটা প্রজেক্ট আচ্ছা। কোর্সের জন্য তাদেরকে অ্যাটলিস্ট 30-35 বা 40 পেজের রিপোর্ট লিখতে হয়, সিমুলেশনস করতে হয় যদি আর এটা কি সিমুলেশন গ্রুপ বেস ওয়াইজ হয়। নাকি আপনার সিঙ্গেল ইন্ডিভিজুয়াল? এগুলি individual হয় মোস্টলি, আচ্ছা এগুলি বুঝছি। মোস্টলি ইন্ডিভিজুয়াল হয়। তো তো প্রজেক্টটা পরে টিচারের কাছে ডেমনস্ট্রেট করতে হয় না? প্রজেক্টটা ওই তো রিপোর্টটা সাবমিট করে, দ্যাটস ইট। না, এখন আর রিপোর্ট তো কিছু আপনি যে কোনো জায়গা থেকেই আপনার রেডি করতেই পারেন একটা প্রজেক্টের। না, আসলে এটা ওইভাবে কাজ করে না। আমি যেটা দেখছি, আমি বেশ কয়েকটা মানে 3টা কোর্সে আমি প্রজেক্টের রিভিউ করছি, তো লাইক মার্কিং করছি, মার্কিং আমি ইয়েতে ছিলাম। এটা আসলে ওইভাবে আরেকজন থেকে হেল্প নিয়ে করার জিনিস না, মানে আপনাকে আন্ডারস্ট্যান্ডিং না থাকলে এখন আপনি যদি হুম পারচেজ করেন আউটসাইড, দ্যাটস এ ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট স্টোরি। বুঝছি। বাট এন্ড অফ দ্য ডে যখন টিচার ফাইনাল মার্কিংটা করে, সেই সময় আপনার 2টা জিনিসকে তারা সবসময় হাইলাইট করে। একটা হচ্ছে তার ফাইনাল এক্সামের মার্কস কেমন, এবং তার সাথে তার এটা কনসিস্টেন্সি আছে কিনা। আচ্ছা সো বুঝছি। সেটা হচ্ছে ফাইনালি দেখা হয়। শুরুতে হচ্ছে মার্কস করা হয়, দেন ওই মার্কসটা মানে অ্যাডজাস্ট করা হয় যে তার ওভারঅল কতটুকু পারফরমেন্স তার ছিল ওভার দ্য ইয়ার বা বুঝছি। সেমিস্টার, তার উপর সেটা আচ্ছা অ্যাডজাস্ট করা হয়। তবে এখানে স্টুডেন্টরা সবচেয়ে বেশি ওই জিনিসটাকে আমাদের দেশে যেটা বলে যে প্র্যাকটিক্যাল যে নলেজটা, সো স্টুডেন্ট তাদের নলেজ অবশ্যই আছে, অফকোর্স আই বিলিভ, কারণ আদারওয়াইজ তারা এটা মানে কাজগুলি কমপ্লিট করতে পারে না। বাট তাদের যে একটা সফট স্কিল ডেভেলপ হয়, দ্যাটস রিয়েলি ইমপ্রেসিং। মানে এটা আমরা বাইরে থেকে এসে তাদের সাথে, মানে এখানে একটা ব্যাচেলর ডিগ্রি যারা করে তাদের সাথে কম্পেয়ার করতে গেলে মানে এদের সফট স্কিলটা অনেক ম্যাচিউরড। মনে হয় বুঝতে যে তারা পারছি। আমাদের থেকে অনেক পিক করতে পারে আর কি ভেরি কুইকলি যে কোনো একটা জিনিস। বুঝতে সো পারছি। অ্যানালাইটিক্যাল না, একটা এটার স্কিল। একটা রিজন আছে, ধরেন ওদের তো ধরেন যে কোনো সফটওয়্যার ইজিলি অ্যাক্সেসিবল, লাইসেন্স ওয়ান, ঠিক আছে, ওরা যে কোনো সময় যে কোনো সফটওয়্যারে কাজ করতে পারে। আমাদের দেশে তো সবগুলো সফটওয়্যার আপনার কি আমরা ধরেন ক্র্যাকই মোস্ট অফ দ্য টাইম ইউজ করা হয়। প্রফেশনাল আমরা চাইলেই তো যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারি না। স্টিল টুডে যদি বলেন বাংলাদেশে ম্যাটল্যাব, পাওয়ার ওয়ার্ল্ড, এই সফটওয়্যার গুলা, পিএস ক্যাড, তাহলে কোনো ইউনিভার্সিটিরই বাংলাদেশে নাই, বুঝছেন, লাইসেন্স। দরকার নেই তো। বুঝছেন। আহ, আমি মানে স্টুডেন্টদেরকে এনকারেজ করবো। আচ্ছা সরি, আমরা মনে হয় মানে নিজেরাই অনেক বেশি কথা না বলতেছি, না, মানে অলমোস্ট 10 সমস্যা মিনিটস। নাই। আচ্ছা ঠিক তো আছে। সো আসসালামু আলাইকুম এন্ড গুড ইভিনিং এভরিওয়ান। আমি ডক্টর শামীম, স্মার্ট গ্রিড 439 এর আপনার সেকশন 1 এর ইনস্ট্রাক্টর।
তো আজকে আমাদের সাথে আছেন আপনাকে ডক্টর মীর তৌফিকুর রহমান। উনি আমার ছোট ভাই বলতে পারেন, ফ্রেন্ড বলতে পারেন, মানে আপনি যে আপনারা যেটাই মনে করেন, ঠিক আছে। উই হ্যাভ বিন টুগেদার সিন্স আপনার 2017, 2017 সাল থেকে আমরা আপনাকে একসাথেই অনেকদিন ধরে আছি। তো তৌফিক ভাই আপনার কমপ্লিট করছে ওনার পিএইচডি RMIT অস্ট্রেলিয়া থেকে পাওয়ার সিস্টেমের উপরে। তো বর্তমানে উনি অ্যাজ এ পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ার মিডল টাউন গ্রুপে আপনার সার্ভিস দিচ্ছেন সেখানে। তো আর উনি মাস্টার্স করেছিলেন ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া থেকে, এবং আন্ডারগ্রেড করেছেন বাংলাদেশ থেকেই আপনার ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক। সো অ্যাকচুয়ালি উনি আপনাদের জন্য এক ধরনের মোটিভেশন বলতে পারেন, বিকজ লাইক আমরা যখন বলি বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়লে কে কি করবে না করবে, এগুলো নিয়ে আমাদের অনেক সময় আপনার কি থাকে, একটু সংশয় থাকে। যেটা যদি বলেন আপনার কি তৌফিক ভাইয়েরও আপনার কি ইনিশিয়ালি উনারও আপনার কি ছিল না, যে তা না, ওনার থেকে যদি জিজ্ঞেস করেন উনিও বললো যে আমারও ছিল। অনেক ডিসকাস করছি এগুলি নিয়ে। ঠিক আছে। তো থাকার পরে স্লোলি উনি বিলিভ করা শুরু করছে যে না, আপনার কি আসলে ইটস নট অ্যাবাউট দ্য ইনস্টিটিউশন, ইটস অ্যাবাউট দ্য পারসন হু ইজ আপনাকে স্টাডিং। তারপর উনি আস্তে আস্তে ওনার আপনার কি রিসার্চ স্কিল ডেভেলপ করতে অবশেষে আপনার কি RMIT নিশ্চয়ই আপনারা জানেন, এটা অস্ট্রেলিয়া না, পুরো ওয়ার্ল্ডের মধ্যে নামকরা ইনস্টিটিউশনের মধ্যে একটা। তো এখানে একটা নামকরা ল্যাব থেকে উনি আপনাকে পিএইচডি কমপ্লিট করছেন। এখন অস্ট্রেলিয়ার একটা নামকরা আপনার কি কনসালটেন্সি ফার্মে অ্যাজ এ পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ার আছেন। ঠিক আছে। তো আমরা ফার্দার ডিলে না করে আমি আমার ফ্লোরটা আপনাকে তৌফিক ভাইকে আপনাকে হ্যান্ড ওভার করতেছি। তৌফিক ভাই প্লিজ আপনি কাইন্ডলি শুরু করতে পারেন। Thank you. Thanks everyone. Shamim bhai, thank you very much for like introducing me. আমি okay, let me share the screen, right? আমি খুব বেশি সময় নিব না। ভেরি ফার্স্ট যে জিনিসটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমি এখানে লিটারালি কোনো লেকচার বা সেই টাইপের আমি আপনাদেরকে কোনো কিছু শেখাতে আসিনি, ট্রাস্ট মি। সেটা হচ্ছে যে আমরা এখানে সবাই আজকে মানে কানেক্ট হচ্ছি যে আমরা ডিসকাস করব আমাদের কিছু বিষয় নিয়ে, যেটা আমরা জানি সেটা নিয়ে আমরা ডিসকাস করব, যেটা আমরা জানি না সেটা নিয়েও ডিসকাস করব। আমরা এখান থেকে একটা টেক অ্যাওয়ে নিয়ে যেতে চাই, যেটা আমাদেরকে ইন দ্য ফিউচারে হেল্প করবে। ঠিক আছে, যে আমরা মানে লেকচারে যেটা হয়, আমরা জাস্ট টিচারের কাজ হচ্ছে লেকচার দেওয়া, আমার কাজ হচ্ছে সেখানে বসে থাকা। আমরা আসলে সেই কাজে জয়েন করব না। আমরা চাইবো যে আমরা মানে অল টুগেদার আমরা ডিসকাস করব। ফর এক্সাম্পল, আমি কোনো একটা বিষয় নিয়ে ডিসকাস করছি, আপনার যদি মনে হয় যে হ্যাঁ আপনি কোনো একটা ইনপুট দিতে চান এখানে, সো ইউ ক্যান স্টপ মি হিয়ার এন্ড দেন উই ক্যান মেক এ ডিসকাশন। সো আমি নট ভেরি শিওর যে আমাদের কোনো টাইম রেস্ট্রিকশন আছে কিনা, যে আমাদের উইদিন 30 মিনিটস বা 40 মিনিটস বা 1 আওয়ারে শেষ করতে হবে। বাট আমি সেই লেভেলের কোনো স্লাইড আমি অ্যাকচুয়ালি প্রিপেয়ার করিনি যে আমি আপনাদেরকে 1 আওয়ারের মতো কন্টিনিউ করতে পারবো। বাট আই ক্যান ইনিশিয়েট সাম ডিসকাশন। So you are more than welcome to participate at any point of the discussion. All right. So I would not say this is a lecture. So of course, this is again a two-way communication, two-way discussion. I believe that, I mean, we all will get something at the end from here. Let me share the screen. Sure, now our কোন স্ক্রিনটা শেয়ার হচ্ছে? Little confused. Okay. It goes here. আপনারা আমার সম্ভবত এখন স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, রাইট? হ্যাঁ, দেখা যাচ্ছে। Okay. So first again, Shamim bhai already আমাকে ইন্ট্রোডিউস করে দিয়েছে, so I don't want to spend more time on it. So আমরা আসলে টোটাল আজকে যে বিষয়টা ডিসকাস করতে চাই সেটা হচ্ছে দি স্মার্ট গ্রিড আর্কিটেকচার, কনসাল্টিং ইনসাইটস এন্ড NER কমপ্লায়েন্স। সো স্মার্ট গ্রিডের অফকোর্স আপনাদের একটা কোর্স ছিল এই সেমিস্টারে, এবং ইফ আই এম নট
মিস্টেকেন আপনারা হয়তো 4-1 বা 4-2 বা লাইক 4th ইয়ার স্টুডেন্ট মোস্টলি। সো আপনাদের স্ট্রং একটা ব্যাকগ্রাউন্ড আছে পাওয়ার সিস্টেম প্রোটেকশন, অ্যাডভান্স পাওয়ার সিস্টেম, অর রিনিউয়েবল এনার্জি ইন্টিগ্রেশন। সো এটার যে বেসিক যে জিনিসটা সেটা অফকোর্স আমি অ্যাজিউম করবো যে আপনাদের সেই নলেজটা অফকোর্স আছে। সো আমরা টপিকগুলি নিয়ে ডিসকাস করব। আমরা টপিকগুলি নিয়ে ইন সাচ ওয়ে ডিসকাস করবো যেন আমাদের এখান থেকে একটা টেক ওয়ে নিতে পারি। হাউ, যে আমরা হয়তো এখন 4th ইয়ারে এসে আমাদের একটা প্রজেক্ট চুজ করতে হবে, আমাদের একটা মাস্টার্স, আমরা হয়তো এখান থেকে ফিউ অফ দেম আমরা হয়তো চুজ করবো যে আমরা মাস্টার্স করতে চাই। সেটা রিসার্চ বেস হতে পারে বা কোর্স ওয়ার্ক হতে পারে। আমরা মাস্টার্স মানে আমরা হায়ার স্টাডি করার জন্য, সেটা হয়তো দেশে হতে পারে অথবা ওভারসিজ হতে পারে। সো আমরা সেটার জন্য নিজেদেরকে প্রিপেয়ার করতে চাই। আমাদের একটা খুব ভালো টপিক দরকার, তাই না? আমরা হয়তো বা কাউকে অ্যাপ্রোচ করবো, কোনো একটা সুপারভাইজারকে অ্যাপ্রোচ করবো। সো আমরা যেন এখান থেকে সেই টপিকটা বের করে নিয়ে আসতে পারি থ্রু দ্য ডিসকাশন। সো আমি ভেরি কুইকলি স্মার্ট গ্রিড আর্কিটেকচারটা নিয়ে আমরা ভেরি কুইকলি ডিসকাস করব। দেন হচ্ছে কনসাল্টিং ইনসাইটস। আই মিন কারেন্টলি হোয়ার আই এম কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ এ কনসালটেন্ট পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ার ইন গ্রিড কানেকশন। সো সেটা নিয়ে স্লাইটলি আমরা কথা বলবো। অ্যান্ড দেন হচ্ছে এনইআর কমপ্লায়েন্স, যে আসলে আমরা হয়তোবা আমাদের মধ্যে থেকে আমরা কয়েকজন ইন্ডাস্ট্রিতে জয়েন করব ডিরেক্টলি। সো আমাদের ইন্ডাস্ট্রিতে জয়েন করলে আমাদের অ্যাকচুয়ালি কাজটা কি হবে, মানে ইন্ডাস্ট্রিতে যাওয়ার জন্য আমাদের কি কাজের জন্য আমাদেরকে প্রিপেয়ার হয়ে যেতে হবে। সো আমরা এই 4টা টপিক নিয়ে বা এই 4টা এরিয়াতে আমরা কথা বলবো, রাইট? সরি, অ্যাকচুয়ালি 4টা না, 3টা এরিয়া মোস্টলি। সো অ্যাগেইন ইন দ্য মেন টাইম আপনাদের যদি মনে হয় যে আমরা কোনো একটা টপিকে স্টপ করে পজ করে আমরা ডিসকাশন করতে পারি, আমরা উইল কিপ কন্টিনিউ। ঠিক আছে, লেটস মেক ইট ইন্টারেস্টিং, মানে আমরা বোর যেন না হই। কারণ আমার এখানে অলমোস্ট এটা হচ্ছে 11:15, লাইক অলমোস্ট 11:30 বাজে, মিডনাইট। আর এখানে উইন্টার এখন। সো আমরা যেন বিষয়টা এনজয় করতে পারি। ঠিক আছে, সো ফার্স্টলি দ্য ওভারভিউ। অ্যাগেইন ভেরি কুইকলি আমরা বলবো যে আসলে স্মার্ট গ্রিড জিনিসটা কি, তারপর আমরা ডিসকাস করব যে কেন এটা ইম্পর্টেন্ট, এবং এই জায়গা থেকে আমরা কোশ্চেন বের করার ট্রাই করব। দেন কনসালটেন্সি ইন্ডাস্ট্রিগুলি কি করে, পাশাপাশি ইন্ডাস্ট্রিগুলি কি করে ডিরেক্টলি, অ্যান্ড দেন আমাদেরকে কিভাবে প্রিপেয়ার হতে হবে। ফার্স্টলি স্মার্ট গ্রিড ডেফিনেশন। সো অফকোর্স ইটস নট ভেরি নিউ টু ইউ। আপনাদের শামীম স্যার হয়তো বা এটা নিয়ে মাল্টিপল টাইম আপনাদের সাথে ডিসকাস করছে যে স্মার্ট গ্রিড জিনিসটা কি। সো আমাদের অক্সফোর্ড ডিকশনারিতে যদি আমরা স্মার্ট গ্রিড লিখে সার্চ করি, তাহলে সে আমাদেরকে যেটা দিচ্ছে সেটা হচ্ছে যে মানে এ complete network which is a very good digital communication technologies and can detect and react to the local changes of the users. মানে আপনার ভেরি সিম্পল ওয়ার্ড, যেটা আমার কমিউনিকেশনটা স্ট্রং থাকতে হবে। আমার নেটওয়ার্কের একটা কমিউনিকেশন ব্যাকবোন আছে, ডিজিটাল কমিউনিকেশন ব্যাকবোন থাকবে, যে হচ্ছে আমার ইমিডিয়েট ভেরি রিয়েল টাইম ডিসিশন মেক করতে পারবে, এবং ডিসিশন মেক করে সেটা আবার তার রেসপন্ড করতে পারবে। মানে কাইন্ড অফ একটা অটোমেটেড সিস্টেম ডেভেলপ থাকবে। আমাদের নেটওয়ার্কে আমাদের আমাদের ডিফারেন্ট পার্টি আছে, আমরা হয়তো বা মানে নেক্সট স্লাইডে আমরা সেটা দেখব। এই ডিফারেন্ট পার্টিগুলিকে সে কিভাবে অটোমেটেড করতে পারে। যে কোনো একটা অটোমেটেড সিস্টেমকে আমরা সবসময় কি বলে থাকি, যে এটা একটা স্মার্ট আইটেম, তাই না? সো যখন গ্রিডটা আমার অটোমেটেড সিস্টেমে চলে যাবে, অটোনোমাসলি সে ডিসাইড করতে পারবে নিজের ইন দ্য ফিউচারে কি হবে। দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি উই কল এ স্মার্ট গ্রিড। দেন the IEEE যে definition, which is like very specific to the technical definition. Technical definitionটা হচ্ছে যে একটা নেটওয়ার্ক থাকবে, যে নেটওয়ার্কেতে ডিফারেন্ট জেনারেশন সোর্স উইল বি কানেক্টেড অল টুগেদার টু মেক এ সাস্টেনেবল, রিলায়েবল, সেফ অ্যান্ড কোয়ালিটি ইলেকট্রিসিটি। সো ইট হ্যাজ সাম ডিফারেন্ট ইন্ডেক্স: সাস্টেনেবল, রিলায়েবল, safe and quality electricity, but with the participation of a different types of load, different types of generations, different types of transformation, like the transmission system, distribution system, and so many market operators that we have. কারণ আমরা হচ্ছে প্রবাবলি আমরা পাওয়ার জেনারেট করলাম and power transmit করলাম, but transmit to where? Who will be the consumer, right?
সো কনজিউমার যখন আসবে তখন এখানে কি থাকবে, একটা হচ্ছে আমরা জেনারেশন করতেছি আর একটা হচ্ছে কনজিউম করতেছে। সো ইন বিটুইন দিস একটা মার্কেট ডেভেলপ করতে হয়। সো এই পুরো আইটেম জিনিসটা যখন আমার একটা সিঙ্গেল ফ্রেমওয়ার্কে চলে আসবে, তখন সেটা IEEE ডেফিনেশন আমরা বলতেছি ইয়েস দিস ইজ এন স্মার্ট গ্রিড, দ্যাট ওয়ান সিঙ্গেল এন্টিটি ক্যান কন্ট্রোল, হ্যান্ডেল অ্যান্ড প্রপারলি ম্যানেজ an electrical network that can independently work and autonomously work. That is, we are saying that this is a smart grid based on the IEEE definition. So these are the two different types of definition. So the first one is, it's not a technical definition, it is just a very general one, and second one is a very technical one, that how do other people think, I mean the technically we can see. Now in smart grid, so এই পিকচারটা মানে অফকোর্স এটা একটা গুগল থেকে নেয়া। সো আপনি দেখতে পারতেছেন যে এখানে আপনার আমরা we all are very familiar to this types of picture, different orientation, different organization, but end of the day we have a different source of generation. এটার জেনারেশনটা থাকবে এবং জেনারেশনটা ডিস্ট্রিবিউটেড হবে। ফর এক্সাম্পল, হোয়াট ডু ইউ সে অ্যাবাউট দ্য ডিস্ট্রিবিউটেড জেনারেশন? ডিস্ট্রিবিউটেড জেনারেশন মিনস এটা সেন্ট্রালাইজ কোনো জেনারেশন থাকবে না, জেনারেশনটা হবে ফ্রম ডিফারেন্ট পয়েন্ট অফ দ্য নেটওয়ার্ক। একটা জেনারেশন এক জায়গা থেকে যখন আমি সাপ্লাই দিচ্ছি তখন আমি কি করতে পারছি, তাকে ইজিলি কন্ট্রোল করতে পারতেছি। বাট আমার জেনারেশনটা যখন মাল্টিপল সাইট থেকে, মাল্টিপল লোকেশন থেকে একটা নেটওয়ার্কে পাওয়ার ইনজেক্ট করবে, তখন সেটা কিন্তু আমার একটা ডিসেন্ট্রালাইজ জেনারেশন হচ্ছে। সো জেনারেটস এন্ড ডিস্ট্রিবিউটস, এই যে ডিস্ট্রিবিউটেড যে এনার্জিটা থাকবে, সেটাকে আপনি যখন ইফেক্টিভলি ম্যানেজ করতেছি আমরা, এবং ইকোনমিক্যালি, সিকিউরলি অ্যান্ড সাস্টেইনেবলি, এটা হচ্ছে আমার ভেরি ফার্স্ট লাইক স্মার্ট গ্রিডের মেইন কন্ডিশন। আর সে এখানে আরেকটা কি করতেছে, সেটা হচ্ছে যে ডিফারেন্ট টাইপস অফ টুলস, টেকনোলজিস অ্যান্ড প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস, তারা এটাকে একটা নির্দিষ্ট মানে একটা সিঙ্গেল এন্টিটিতে সে কানেক্ট করতেছে। ফর এক্সাম্পল, যে আমরা এই কানেক্ট টোটাল জিনিসটাকে যখন আমরা কানেক্ট করি, সেটা আমাদের কি করতে হয়, একটা ফ্রেমওয়ার্ক বা একটা মার্কেট স্ট্রাকচারে নিয়ে আসতে হয়। সো এই যে বিষয়টা আছে, এটা হচ্ছে একটা স্মার্ট গ্রিডের ভেরি ইম্পর্টেন্ট পার্ট। সো আমরা স্মার্ট গ্রিডের মানে দুইটা ইম্পর্টেন্ট পার্ট ডিসকাস করলাম। থার্ড ওয়ান ইজ দ্যাট we should have a very good advanced sensing and communication and control strategies. So we have to sense it, what is the status of the network. We have to communicate. Why do we need to communicate? Because আমাদের জেনারেশনটা not from one-sided, generations are coming from a different side of the network. So a different side থেকে যখন আমার জেনারেশনটা আসছে, so we should have a very good backbone or very good communication between all sorts of these generations. So you know very well, like for example, if we talk about the frequency stability or even the voltage stability, we should have a power and generation the balancing, right? The equilibrium of the power and demand, the generation and demand. So এখন আমার যদি নেটওয়ার্কে অনেক জেনারেশন হয়ে যায় বাট আমার লোড ইজ ভেরি লো, তাহলে আমি আসলে কোন জেনারেটরটাকে অফ করব? আমার তো জেনারেটর হয়তো বা 4 or 5 or 6 বা 10 নাম্বারস অফ জেনারেটরস, দে আর connected from a different point of the network. So আমাকে কি করতে হবে? I should have a very good communication channel. I should have a very good sensing channel that I can quickly make a decision that, okay, which one should I now terminate from the network, disconnect from the network. এই কন্ট্রোল স্ট্র্যাটেজিটা আমাকে খুবই স্মার্ট হতে হবে। দ্যাট ইজ কল্ড দ্য স্মার্ট গ্রিড। And then it provides, finally, I mean, what we are talking all about right now is all about the network perspective, যে একটা নেটওয়ার্কে কি কি থাকা দরকার। বাট এন্ড অফ দ্য ডে নেটওয়ার্কের আমার সবকিছু থাকার পরও আমার সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট যে পার্টটা, সেটা হচ্ছে কাস্টমার। সো আমাকে কাস্টমারকে আসলে আমাকে কি দিতে হবে? আমাকে পাওয়ার এক্সপোর্ট করা, আমার একদম মানে টু হোম আনটিল বাসা পর্যন্ত আমাকে পাওয়ার দিয়ে যেতে হবে। এবং when I claim this is a smart grid, it means that এই নেটওয়ার্কে অ্যাজ এ কাস্টমার I will have some say as well. মানে আমি টোটালি ব্লাইন্ড হব না যে আমি অলওয়েজ জাস্ট পাওয়ার কনজিউম করব ফ্রম ওয়ান সাইডেড। ইট উইল নট হ্যাপেন। মিনস দ্যাট আই উইল হ্যাভ সামথিং টু ইনজেক্ট ইন টু দ্য নেটওয়ার্ক অ্যাজ ওয়েল। এবং আমার একটা থাকবে, মানে সিচুয়েশন থাকবে অ্যাজ এ কাস্টমার,
that I can manage my load, I can change my tariff, or any other decision that I can take from my side, that will be a customer participation in that smart grid. So these are the four main or peak items of a smart grid. All right. Now, in terms of the smart grid framework, now if you look at this one, it's a very simple one, the conventional power system and then smart power system. If we very quickly look at this, conventional power system, we have only one single generation. If you look at the first, pointer is right? Laser pointer. So conventional power system is the power is generating from one side. We have a transmission line, and then it's just flowing through to the customer. It could be industrial customer. It could be a residential customer. I mean, any customers, whatever it is. But the power flow will happen through one direction only. But when it is a smart power system or a smart grid, then it is no more in single direction. It will be bi-directional power flow, because the customer is now participating in the network actively. So there is one very important term, probably you will see in the research or in a different source of paper, that it calls the active distribution network. So previously, back in 20 years back, the power system network was, I mean, especially the distribution network was quite passive network. I mean, the distribution network used to just consume the power from the network. It didn't have any active component. Now it has been changed to active distribution network. So active distribution network characteristic হচ্ছে যে the customer will also inject some source of power. It doesn't matter from where it is. It could be the battery, the energy storage in the home, or it could be the rooftop solar, it could be the electric vehicle, whatever the power source that I have, and I will have the capability to inject into the network, and that changes the entire characteristics of the power system network. So যখন আমি পাওয়ার ইনজেক্ট করব ইনটু দ্য নেটওয়ার্কে, শিওরলি নেটওয়ার্কের অনেক ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হবে, যেটা উইথ এ নিউ characteristic of the network, we have to restudy so many other work, like it could be the voltage stability, frequency stability, or small disturbance stability, or the demand response, or any types of impact that we previously studied. I mean, যেটা আমরা ফান্ডামেন্টাল পাওয়ার সিস্টেম আমরা যে জিনিসগুলি আমরা স্টাডি করে আসছি, আমাদের each and every work we have to redo with the new source of energy integration into the network, যেটা আমরা স্মার্ট গ্রিডে যখন আমরা মুভ করতেছি, সেটার জন্য আমাদেরকে প্রত্যেকটা জিনিসকে আবার নিউ স্টাডির জন্য আমাদেরকে প্রিপেয়ার করতে হবে। সো এটা হচ্ছে আমাদের, I mean, the very basic difference between conventional power system and the smart power system. But again, probably these are very old to you. Probably you attended in Shamim sir's lecture almost every week, right? So আপনারা হয়তো এই জিনিসগুলি very clear already জানেন, বাট আমি জিনিসগুলি আবার রিমাইন্ড করতেছি বিকজ আমরা হয়তো এখান থেকে কোনো একটা রিসার্চ কোশ্চেন বের করতে পারবো, যে আমাদের এই রিসার্চ কোশ্চেন দিয়ে আমরা একটা ভালো পেপার করতে পারবো, একটা দুইটা জার্নাল পেপার করতে পারবো, অথবা আমরা কনফারেন্স পেপার করতে পারবো, যেটা আমাদেরকে ইন দ্য ফিউচারে হয়তো হেল্প করবে একটা মাস্টার্স স্কলারশিপ অথবা একটা পিএইচডি স্কলারশিপ পেতে। ইটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখন আমি শিওরলি আই উইল ডিসকাস দ্যাট ওয়ান লেটার।
but there are very big opportunities. Okay, so আমরা এই বিষয়টা নিয়ে ডিসকাস করতে পারি। Then why smart grid study is important? সো আমরা স্মার্ট গ্রিড নিয়ে কথা বললাম যে স্মার্ট গ্রিড জিনিসটা কি, কিভাবে কাজ করে এবং স্মার্ট গ্রিডে কি কি কম্পোনেন্ট আছে। সো আমরা যদি এখন ডিসকাস করি যে কেন আমাদেরকে স্মার্ট গ্রিড নিয়ে মোর এন্ড মোর টাইম স্পেন্ড করতে হবে, থিঙ্ক করতে হবে। সো ভেরি কুইকলি, আমি খুব বেশি সময় নিব না, ভেরি কুইকলি যদি আমি বলি যে আমাদের স্মার্ট গ্রিডে আমরা যদি জেনারেশন, আই জাস্ট পিক দ্য ফার্স্ট পয়েন্ট যে জেনারেশনটা centralized power plant. So of course we know that what is the disadvantages of this one, that it's now very big source of the greenhouse gas emission. So আমরা কি করতে চাই, centralized generation, gas, coal, nuclear, এই জিনিসগুলিকে আমরা more and more মানে ডিডাক্ট করতে চাই, রিপ্লেস করতে চাই থ্রু রিনিউয়েবল এনার্জি রিসোর্সেস। আমরা রিনিউয়েবল দিয়ে এটা আমরা কি করতে চাই, এটা আমরা সামহাউ মিটিগেট করতে চাই। বাট রিনিউয়েবল এনার্জির বেশ কিছু প্রবলেম আছে। ভেরি ফার্স্ট প্রবলেম ইজ দিস ইজ আনসার্টেন and it's limited generation, and there is a very big grid integration challenge. So I mean, currently I'm working as a grid connection engineer, so I know actually what are the challenges that we have and what are the things we have to look at when we connect a utility scale renewable generation into the network. Whatever it is, I mean, it could be a utility scale renewable or it's a distributed energy resources. For example, a rooftop solar. So rooftop solar, it is a renewable generation, but it's not that much of very big, not like a utility scale, but it is a generation. So, or it could be a battery storage or a micro wind at home, which is very small in size, but still this is injecting power into the network. The main problem of this one, it creates a huge amount of the reverse power flow in the network. কারণ আমি যদি ইউটিলিটি স্কেলে একটা রিনিউয়েবল এনার্জি চিন্তা করি তাহলে কি হয়, I mean, it still injects a very big amount of energy from one side of the network. Probably I will have 3 or 4 big solar farm in my entire network. But instead, if I connect a lot of rooftop solar, they're coming from each and every house within the network. So what's happening at the end, that my generation point or injection point into the network are too many. So the communication, the security channel and the control channel, everything need to be very much precise, and also those will be very complex. So renewable energy resources, if it is an utility scale, this is challenging, but it will be more challenging if you have a distributed energy resources, mostly the rooftop solar, battery storage, and micro wind. Then we have another types of generation, which is the energy storage system. This is also mostly we have at home. If you have a solar, many people buy energy storage like the battery, so to store the energy and inject into the power when it is a peak demand, especially during the evening period, so they can make some money. So এটা একটা main challenge হচ্ছে its high installation and maintenance cost. So around 20 to 25% of the solar client, they actually purchase a battery. আপনাকে এটার জন্য অনেক মানে বিগ ইনস্টলেশন এবং মেইনটেনেন্স একটা কস্ট থাকে, সেই জন্য অনেকে সোলার প্রিফার করে, বাট তারা আসলে ব্যাটারিটাকে সেইভাবে প্রিফার করে না বিকজ অফ দ্য স্পেস, মেইনটেনেন্স এন্ড কস্ট। And now we talk about the electric vehicle. So it's a very old topic now. So electric vehicle is no more new. So almost everywhere we have the electric vehicle. But again, the challenge is that it's unpredictable charging and discharging into the network. So unpredictability, or we can say the stochastic behavior of the electric vehicle, that could be another big challenge. I mean, that is already has been lot of research has been already done, but now still there are a lot of things left that we can still initiate. And finally is the microgrid. So I mean, just we're summarizing that what new types of generations we have in the smart grid. So microgrid or virtual power plant, the problem is with the high cost and the communication channel again. So আমরা যদি রাইট সাইডের যে ব্লু স্ক্রিনটা আছে, আমরা যদি এখানে যদি একটু আমরা চিন্তা করি তাহলে আমাদের মানে accept the first one, because this is the fundamental problem. Because of this greenhouse gas emission of the centralized power plant,
we are looking at the rest of this. I mean, we are bringing the rest of the things into the network. Sorry. We are bringing the rest of the generations into the network. That is actually bringing a lot of challenges into the network. So just to mitigate one source of thing, the greenhouse gas emission, I mean, this is our main focus mostly. So I'm actually a lot of other challenges we are importing into the network. So এটা হচ্ছে আমাদের generation side kind of a very big challenge if it is a smart grid. Now, if we look at the transmission network, then আমাদের transmission network এর কি problem হতে পারে, just I'm summarizing the challenges. Okay, so of course you know that what's happening behind it, but I'm very quickly summarizing it. Firstly is the impact of fluctuating generation. Because আমাদের generationটা যেহেতু fluctuating, it's not a consistent one, and the generation is quite uncertain, so it makes a lot of fluctuation in the transmission line, and also the dislocation of generation and load centers. So again, problem হচ্ছে আমাদের একটা, but they are coming in a different form in the network. যে তাদের dislocation change হওয়ার কারণে this transmission network is like receiving the power from a different source, and it creates some issues when you have a distributed generation and the load centers are very quickly changing, and the impacts of power electronics and short circuit power. So again, short circuit power, or in other word, probably we do express this one as a short circuit ratio, SCR, or in another word we say this one is the short circuit MVA, short circuit power or short circuit MVA. So these are very critical when we connect any generator into the network. কারণ আমার এই জিনিসটা SCR or আমরা যদি শর্ট সার্কিট MVA বলি, এটা হচ্ছে একটা নেটওয়ার্কের স্ট্রেংথ কে সে আইডেন্টিফাই করে। how strong is your network, or in other case it calls the network stiffness. So আপনার নেটওয়ার্কটা কতটা স্ট্রং সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে হচ্ছে এই শর্ট সার্কিট পাওয়ারের উপরে, আপনার শর্ট সার্কিট MVA কত। সো আপনার শর্ট সার্কিট MVA এর উপর ডিপেন্ড করে the utility will allow you to connect the network, to connect your generator into the network. So it's not like I have $1 million and then I will build a solar farm and I easily connect into your network. I mean, from anywhere in the network. No, there will be some particular studies. So obviously we'll discuss that one at the end. But what I'm saying that this transmission network, because any utility scale renewable generation connection into the network, those mostly happen in 66 kV, above 66 kV, or 220 kV or 132 kV, or maximum is 500 kV. But 500 kV is very less, the connection. Mostly it happens at 220 kV or 132 kV. Or I mean, I'm Bangladesh's voltage level I mean exactly বলতে পারি না, but in Australia, so we do mostly connect any utility scale solar farm or wind farm to 66 kV or 132 kV or 220 kV. So this is also considered as a transmission network. 132 kV, I mean 66 kV and above is considered as a transmission network. So smart grid is very good and important for us, but at the same time it brings the challenge with the short circuit power or short circuit ratio. This is one of the challenge. And then the third point is the smart distribution network. So again, we already discussed this one, that distributed energy systems, multi-layer autonomous operation, because it has to be very automated one. And then we have the power electronic devices. So what is the problem with the power electronic devices? So power electronic devices, the main problem is it doesn't have any dynamics in the network. So it's a, I mean, আপনারা যদি load modeling এই ওয়ার্ডটার সাথে পরিচিত হয়ে থাকেন, আই মিন দ্য কিওয়ার্ডের সাথে পরিচিত হয়ে থাকেন, তাহলে আপনি ভালো বুঝতে পারবেন এটা, যে আমাদের লোডের ডিফারেন্ট লোড হ্যাজ এ ডিফারেন্ট টাইপস অফ ক্যারেক্টারিস্টিক। সে আমার যদি এটা একটা মোটর লোড হয়ে থাকে, সে আমার নেটওয়ার্ককে যেভাবে চেঞ্জ করবে, আমার যদি এটা একটা ইলেকট্রিক ফ্যান হয়ে থাকে, অথবা আমার একটা রেফ্রিজারেটর, অথবা আমার এটা একটা ওয়াশিং মেশিন, ডিশ ওয়াশার হয়ে থাকে, তাহলে তার ক্যারেক্টারিস্টিকটা আমাদের ডিফারেন্ট হবে। সো এটাকে আমরা ডিফারেন্ট, মানে আমরা ব্রডলি দুই ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে স্ট্যাটিক লোড, অ্যানাদার ইজ দ্য ডাইনামিক লোড।
সো স্ট্যাটিক লোড এবং ডাইনামিক লোডকে ডিফারেন্ট ভাবে আবার রিপ্রেজেন্ট করা যায়। সেটা কিভাবে করা যায়? সেটাকে বলে হচ্ছে আমরা বলি কনস্ট্যান্ট পাওয়ার লোড, কনস্ট্যান্ট কারেন্ট লোড অ্যান্ড কনস্ট্যান্ট ইম্পিডেন্স লোড। অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ইন্ডাকশন মোটর লোড। এবং আমরা যখন সবগুলিকে একসাথে কম্বাইন করি সেটাকে বলা হচ্ছে কম্পোজিট লোড অথবা কমপ্লেক্স লোড। there is a independent research, like you can start one of your PhD that you can, at this moment probably you will find, even in RMIT there are 4 or 5 students, they are working on load modeling only. 5 students are working just in the load modeling, because in the network we have a different sorts of new equipments are coming. So load modeling কিন্তু অলরেডি ডেভেলপ করা হয়েছে ব্যাক ইন 1980 1985 এর সময়, বাট নিউ আইটেম বা নিউ রিসোর্স এবং নিউ ডিভাইস নেটওয়ার্কে ইন্টিগ্রেট হওয়ার কারণে আমার ওই লোড মডেলিং ক্যারেক্টারিস্টিকগুলি কিভাবে চেঞ্জ হচ্ছে, জাস্ট এটি নিয়ে এখন আমরা সবাই রিসার্চ করতেছি। সো there's a very good opportunity in that area as well. And the other one is the information and communication. So এই জায়গাটা তো আমাদের একটা বিগ কমিউনিকেশন গ্যাপ আছে। আমরা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আমরা অনেকেই এই স্পেসটাকে অ্যাভয়েড করতে চাই যে ইটস নট মাই ফিল্ড, ইনফরমেশন, কমিউনিকেশন, সাইবার সিকিউরিটি, বাট দিস ইজ আওয়ার ফিল্ড অ্যাকচুয়ালি। সো হয়তোবা এটা আমার ডিরেক্ট স্কিল নাই, বাট আমার কিন্তু এটার বেসিক ব্যাকবোন যেটা আছে সেটা কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এটা কিন্তু আমাদের সবারই আছে। আমরা এটাভাবে ফিল করি যে নয়, এটা একটা হয়তোবা আইটি থেকে যারা আসছে অথবা যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তেছে তারা এটা নিয়ে মোস্টলি ডিল করবে, বাট আসলে তাদের তো পাওয়ার সিস্টেমের নলেজ নাই। তো তাদের যারা কোডিং এর নলেজ আছে, বাট বিষয়টা হচ্ছে এটা আমাকে পাওয়ার সিস্টেম নলেজটা ফান্ডামেন্টাল থাকতে হবে, দেন আই ক্যান মেক এ ডিসিশন দ্যাট হাউ টু মেক এ কমিউনিকেশন চ্যানেল, and then how the power system load works, and then how to make a good cyber security system. So এই সাইবার সিকিউরিটি যে ব্যাকবোনটা আমাদেরকে তৈরি করতে হবে, এটার জন্য অ্যাকচুয়ালি আমরা অ্যাজ এন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এখানে আমাদের একটা বিগ কমিউনিকেশন গ্যাপ আছে। আমরা হয়তো বা এখান থেকে একটা অনেক দ্য লার্জার ওয়েতে আমরা এখানে কন্ট্রিবিউট করতে পারি, বাট আমরা এটা করি না। সো ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফিল্ড। প্রবলি আমরা এজ এ প্রজেক্ট আমরা চিন্তা করতে পারি যে আমরা এখানে কন্ট্রিবিউট করতে পারি কিনা। If we talk about the communication channel, so just it's a very good example in Australia at this moment. Victoria te almost 70 or 80% house we already have the smart metering at home. So the purpose of this one, that just to encourage the client to participate in the network demand response. It's kind of that আপনি আপনার ফোন থেকে, ফর এক্সাম্পল আমার ফোনে অ্যাপস আছে, সো আমি আমার বাসায় কখন কতটুকু কনজাম্পশন হচ্ছে, এই মুহূর্তে ইলেকট্রিসিটি প্রাইস কেমন, সো আমি ইচ এন্ড এভরিথিং আমি সব দেখতে পাচ্ছি। সো এটার জন্য এডিশনাল কোনো ইনস্টলেশন আমাকে করতে হয় না, লাইক ইটস এ গভর্নমেন্ট ইনিশিয়েশন। সো গভর্নমেন্ট তারা জাস্ট আমার বাসার যে এক্সিস্টিং মিটার আছে, জাস্ট সেই মিটার থেকে তারা রেগুলারলি সে ডেটা রিড করে থ্রু দ্য অ্যাপস সে আমাকে জাস্ট একটা রেগুলার ডেটা দিচ্ছে। সে অ্যাকচুয়ালি আমাকে কি দেয়, আমাকে সে বোঝানোর চেষ্টা করে যে এই রাইট নাও এট দিস মোমেন্ট হোয়াট ইজ দ্য মার্কেট প্রাইস, হোয়াট ইজ দ্য হোলসেল প্রাইস অফ দ্য ইলেকট্রিসিটি। অথবা সে আমাকে সাজেস্ট করে যে বিকজ হি অলরেডি নোজ মাই ইউজেস প্যাটার্ন, যে আমি কোন সময়টাতে আমি ওয়াটার হিটার অন করি বা টার্ন অন করি, কোন সময়টাতে আমি ওয়াশিং মেশিন টার্ন অন করি, কোন সময়টাতে আমি আমার ইলেকট্রিক হট প্লেট অন করি বা আমার মাইক্রোওয়েভটা অন করি। সো ও লাস্ট 1 মান্থের ডেটাকে নিয়ে সে একটা প্রেডিকশন তৈরি করে। সেই প্রেডিকশনের উপর বেস করে সে আমাকে একটা অপটিমাইজেশন করে আমাকে বলে যে ইউ ডোন্ট টার্ন ইট অন ইউর ওয়াশিং মেশিন বিটুইন 2 PM to 4 PM, উইথিন দিস 2 আওয়ার্স এর মধ্যে সে আমাকে হয়তো বা বলে যে না, উইথিন দিস পিরিয়ড দ্য নেটওয়ার্ক ইলেকট্রিসিটি প্রাইস উইল বি ভেরি হাই। সো আমি যেন এই সময়টাতে যেন আমি এটা টার্ন অন না করি, আমি যেন এই মেশিনটাকে টার্ন অন করি হয়তো বা আর্লি ইন দ্য মর্নিং, অথবা সে আমাকে শিফট করে বলে যে ওকে ইউ টার্ন ইট অন আফটার 12 PM or 10 PM। সো সে আমাকে একটা সাজেশন দেয়। সো আমাকে কি করতে হয় না, আমাকে আমার টাইমটাকে চিন্তা করতে হয় না, বা আমার নিজের জন্য কোনো প্ল্যান করতে হয় না।
So these smart metering or these types of apps, they make the decision and they just let me know, okay, you do it now this way. এবং there are some apps also integrated with the equipment that you don't need to make your, you don't need to even go to your washing machine. So washing machine will be automatically on. You are in the office, but your washing machine will be on at home. So এই জিনিসটা হচ্ছে এই স্মার্ট মিটারিং, সে আপনার ডেটা নিচ্ছে, সে আপনার এই ডেটাটাকে সে ইউটিলাইজ করতেছে, এই ডেটাটাকে ইউটিলাইজ করে সে আপনার জন্য ম্যাক্সিমাম যে আপনি বেনিফিটটা আপনি নিতে পারেন সেটাকে সে অপটিমাইজ করে দিচ্ছে আপনাকে, এবং সে অনুযায়ী আপনাকে ডিসিশন নেওয়ার জন্য সে আপনাকে ইনসিস্ট করতেছে। বাট ইফ ইউ আর স্টিল ওয়ান্ট সাম এডিশনাল বেনিফিট, দেন দিস অ্যাপ ইটসেলফ ক্যান কন্ট্রোল দ্য ইকুইপমেন্ট। So it's a very good and complete design that is happening. We actually don't know that how the things are happening, but it is a very big communication and the infrastructure or information channel. So এই জায়গাটাতে আমাদের as an electrical engineer আমাদের একটা কন্ট্রিবিউট করার একটা বিগ ওয়ে বা জায়গা আছে, যেটা আমরা মোর এন্ড মোর রিসার্চ এবং ইনভলভ হয়ে আমরা এখানে কাজটা করতে পারি। So until then, this is all about like the network side. Now let's quickly talk about the customer, operation, markets, and the service providers. So as we said that there are 4 different places that we have: the demand response, electric vehicle, microgrid, and virtual power plant. So these are also very like 4 very important items in the smart grid in terms of the customer, operations, markets, and service providers. So আমরা এটা নিয়ে হয়তো বা few minutes discuss করব, then আমরা another topic এ চলে যাব, লাইক যেটা আমাদের previously promise করা ছিল যে আমরা কনসাল্টিং এ কি করি, বা as an industry where is our participation. ঠিক আছে? So until now, do you have any questions? So probably we can split the session some way that if you have any questions or anything you want to add, we can have a very quick discussion on it. Yes, Abrar. Sir, thank you. First of all, স্যার এখানে আমাদের যে স্মার্ট মিটারিং এর যে কথাটা বলা হচ্ছে যে কমপ্লিটলি ম্যানেজমেন্ট করতেছি বাই গিভিং দ্য পার্সোনাল ইনফরমেশন, তাহলে স্যার আমাদের যে ডেইলি বেসিসে 24 আওয়ার্স এর যে ইলেকট্রনিক্স ইউজ করার যে ডেটাটা আমরা দিচ্ছি সেখানে মানে ডেটা লিকেজ হওয়ার কি কোনো ধরনের প্রবাবিলিটি থাকে? মানে সেটা তো আমার এগেইনস্টে ইফেক্ট করতে পারে, মোর দেন টেকিং দ্য বেনিফিটস, ড্যামেজ হওয়ারও পসিবিলিটি থাকে তাহলে? Thank you very much. This was actually আমি yesterday আমি অফিসে সিমিলার একটা ডিসকাশনে পার্টিসিপেট করছি। সেখানে যে ডিসকাশনটা ছিল যে every opportunity comes with some challenges, right? So of course এখানে একটা big opportunity আছে, but at the same time there is a big challenge of the cyber security, like আমার ইনফরমেশন লিকেজ হয়ে যেতে পারে। ফার্স্ট অফ অল যে আমার ইউজেস প্যাটার্নটা এটা কিন্তু আসলে আমার থার্ড পার্টি জেনে যাচ্ছে, বাট দ্য প্রবলেম ইজ হিয়ার, মানে একটা প্রবলেম হচ্ছে যে ইউটিলিটি কিন্তু আসলে এই কাজটা করে না। ফর এক্সাম্পল এই স্মার্ট মিটারিং এর যে আইটেমটা আছে, তারা বেসিক্যালি তারা শুধু ইউটিলিটির পার্টটা করে, যে জাস্ট সাপ্লাইং দ্য পাওয়ার টু আনটিল মাই হোম, but they really don't care actually after that whatever we are doing, this smart management or smart metering, they really don't have that much of concern on it. So এটা হচ্ছে কি একটা থার্ড আর another organization আছে যারা another business, বিশাল একটা বিজনেস ইউনিট আছে যারা আসলে এই কাজটা করতেছে এবং এটাতে তারা সেল করতেছে। তারা এটাতে কাস্টমারদেরকে বোঝাচ্ছে যে হ্যাঁ তুমি আমার এই অ্যাপসটা ইউজ করো, আমি তোমার মানে এই সার্ভিসটা দিব, এতে করে তোমার হয়তো বা within the month sometimes you can save like more than $100, $200, which is very very big amount here actually. So এটা দিচ্ছে, but end of the day all these organizations are actually registered to the government. So তাদের সবারই গভর্নমেন্টের সাথে একটা থাকবে, এগ্রিমেন্ট থাকে, যেটার আন্ডারে তারা আমাদের ইনফরমেশন গুলি অ্যাকচুয়ালি তারা নিতে পারে। বিকজ
when they connect my meter within their app, so they firstly take my ID, all the ID that they need, আমার ইউজেস প্যাটার্নটা সে জানতে পারে। সো সে যেহেতু আমার একটা পার্সোনাল অলমোস্ট পার্সোনাল বলবো না, সে আমার ক্যারেক্টারই সে ঢুকে যাচ্ছে, কারণ সে এই ডেটা দিয়ে সে বুঝতে পারে যে এই বাসার মানুষটা কেমন, সে কি করে, বা তার ক্যারেক্টারিস্টিকটা কেমন, তার বিহেভিয়ারটা কেমন। সো সে যেহেতু সে আমার একদম 100% আমাকে আমার ইনসাইডে সে আমাকে ইন করতেছে, সো এর জন্য যেটা গভর্নমেন্টের সাথে তাদের যে ইটা থাকে, যে সে আমার যে ডেটাটা নেবে সেটা গভর্নমেন্টের থ্রুতে সে ডেটাটা নেবে, এবং সে ওই ডেটাটা বড় করবে গভর্নমেন্ট থেকে। সে ডিরেক্টলি ওই ডেটাটাকে কোথাও মানে সেল করা বা এই টাইপের লিকেজ করা সেটা পারবে না, এবং এই ডেটাটা স্টোর করতে হয় হচ্ছে একটা অ্যানাদার থার্ড পার্টির সাথে, যাদের হচ্ছে ডেটা সিকিউরিটিটা হচ্ছে অনেক স্ট্রং। So of course it's a very very big concern, but at the same time that this is an opportunity with some challenges as well. So of course amader as an electrical engineer we have a very big room to play our role in this place, like this communication channel, cyber security of this source of data especially. All right. Yes. So যেটা মোস্টলি at this moment হয়তো বা বিগ ডেটা অ্যানালাইসিস অথবা আইটি ইঞ্জিনিয়াররা অনেকে এই জায়গাটাতে কাজ করে, বাট এই টাইপের ডেটা নিয়ে যদি আমাদেরকে কাজ করতে হয়, আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের থেকে কিন্তু মানে ভালো কেউ জানে না। সো বা আমরা হয়তো বা অনেক বেশি মানে প্রপারলি এই ইলেকট্রিক্যাল ডেটাটাকে ইন্টারপ্রেট করতে পারবো, হ্যাঁ, কম্পেয়ার টু এনি আদার পারসন, তাই না? সো এখানে আমাদের একটা ভালো চ্যানেল আছে, আমরা যেন এটাকে ইউটিলাইজ করতে পারি। That was my like main point here. All right, thank you. I will very quickly go through another 3 or 4 slides probably, that's about the demand response. So what is the demand response? So demand response যে আমাদেরকে চেঞ্জ ইন ইউর লোড কনজাম্পশন, সেটা ডিফারেন্ট স্কেলে হতে পারে। যে আমার লোড কনজাম্পশন আমার হাউস হোল্ড লেভেলে হতে পারে। ফর এক্সাম্পল যেটা আমি প্রিভিয়াসলি বললাম যে আমি ইভিনিং এ যদি আমার ওয়াশিং মেশিনটা আমি অন করি, তাহলে অফকোর্স আমার এই ওয়াশিং মেশিন অনেক পাওয়ার কনজিউম করবে। ইভিনিং পিরিয়ড মিনস ইট ইজ অলরেডি পিক আওয়ার, সো নেটওয়ার্ক ইজ অলরেডি স্ট্রেসড, দ্য ভোল্টেজ প্রোফাইল ইজ অলরেডি ভেরি লো, and in the meantime if I turn on my washing machine, of course it will put additional stress on the network. So আমাকে কি করতে বলছে, যে আমাকে হয়তোবা নেটওয়ার্ক থেকে তারা বলবে যে মানে আমার এই লোডটাকে চেঞ্জ করতে বলবে, ফর এক্সাম্পল এই লোডটাকে শিফট করতে বলবে, or it could be a washing machine, an electric vehicle, or it could be my hot water system. So এই যে আমাদের ছোট ছোট লোড আছে, এই ছোট ছোট লোডগুলিকে যদি আমরা টাইমটাকে জাস্ট শিফট করি, হুইচ ইজ কল দ্য মানে এই টাইমিংটা যখন আমি প্রপারলি অর্গানাইজ বা কোঅর্ডিনেট করতেছি উইথ আদার ইলেকট্রিক্যাল প্রপার্টিজ দ্যাট উই হ্যাভ ইন দ্য নেটওয়ার্ক, এনি আদার রিডিং, এটার মাধ্যমে আমরা যখন এটাকে ম্যানেজ করতেছি, এটাকে আমরা কি বলতেছি যে ডিমান্ড রেসপন্স। যে আমরা এজ এ কাস্টমার উই আর পার্টিসিপেটিং ইন দ্য নেটওয়ার্ক, যেটা আমরা শুরুতে বলে আসছি যে হোয়াট ইজ দ্য স্মার্ট গ্রিড। যে in a smart grid, load consumer, it is not a passive consumer, he can also actively participate in the network. So and it will happen through an external signals motivated by either environmental, market or network implications. So আমি যে আমার এই পাওয়ারটাকে শিফট করব, তার তো একটা বেস থাকতে হবে। So the network will provide me that base or the signal. There are 4 different types of demand response. For example, this is called AEMO. So AEMO is Australian Energy Market Operator. So AEMO, basically they have 4 different types of demand response. First one is the wholesale demand response, ancillary service demand response, emergency demand response, and network demand response. So if you look at this graph here, this is a very simple one. And এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি স্ট্যাবিলিটির ভেরি সিম্পল একটা গ্রাফ। সেটা হচ্ছে যে আমরা এখান থেকে কি বোঝাতে যাচ্ছি, যে ফর এক্সাম্পল ইফ ইউর লোড ইজ ভেরি হাই অ্যান্ড দ্য জেনারেশন ইজ আপ, দেন ইউর ফ্রিকোয়েন্সি উইল গো ডাউন, অ্যান্ড
in case if your supply is low and your demand is, sorry, if your supply is high but demand is low, then your frequency will increase. So আমার ডিমান্ড বেড়ে গেলে আমার ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে, ডিমান্ড সরি জেনারেশন বেড়ে গেলে ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে, এবং ডিমান্ড বেড়ে গেলে ফ্রিকোয়েন্সি কমে যাবে। সো আমাকে কি করতে হবে, দেয়ার ইজ অ্যান ইকুইলিব্রিয়াম বিটুইন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, অর সাপ্লাই ডিমান্ড ইকুইলিব্রিয়াম। সো আমাকে একটা কনসিস্টেন্ট বা আমাকে একটা কনসিস্টেন্ট সাপ্লাই রাখতে হবে, অ্যান্ড কন্টিনিউয়াসলি এটাকে চেঞ্জ করতে হবে, সুইচিং করতে হবে, বিকজ ডিমান্ড ইজ আনসার্টেন। Everywhere around the wherever you go, the demand is always uncertain. কারণ আমি এখন আমার সুইচ অন আছে, আমি যে কোনো সময় আমার সুইচ অফ করে দিতে পারি। সো এই আমার একটা সিঙ্গেল 5 ওয়াট বা 10 ওয়াটের যে সুইচ, এটা হয়তো বা আমার জন্য নট এ ভেরি বিগ ডিল, বাট আমার মতো হয়তো বা আরো 200 পিপল আছে অ্যারাউন্ড, আই মিন দে আর উইথিন দ্য আন্ডার দ্য সেম নেটওয়ার্ক, দে আর টার্নিং অফ দেয়ার লাইট, ফ্যান, or any other machine, motor. So at the end, at the substation level, it makes a very big change, and this change is always fluctuating. এই চেঞ্জটা কিন্তু মানে নির্দিষ্ট কোনো প্যাটার্ন নাই, এটা খুব হাইলি ফ্ল্যাকচুয়েট করে and very much uncertain. বাট এদিকে আমাদের জেনারেশনটা হচ্ছে আনসার্টেন, because of we are talking about the renewable generation. It is whether from the solar or from wind, or this is kind of a very big uncertainty. But we have some base, for example, coal-based power plant, or it could be an hydro, or it could be a biomass. So these some sorts of things, they are supply the base load, and the rest of the things, it comes from the gas generator, or I mean just to supply a very quick power into the network if you need, and or it could be a battery energy storage system if you have in the utility scale. So all sorts of these things basically meet our peak demand and that fluctuating demand. So a wholesale demand, what is the wholesale demand response? Wholesale demand response is the customer level demand response. Like I have my apps, so এই অ্যাপস কি করে, সে হচ্ছে উইথিন দিস নেটওয়ার্ক সে দেখে যে হাউ মেনি ওয়াশিং মেশিনস আর অন, অর দেয়ার it actually runs an algorithm and identify that how many house will run a very big load, or they may connect a washing machine or a hot plate or a microwave oven, or they may run their dishwasher or their hot bath. So তারা এটা রান করতে পারে, তখন সে করে মানে সেই সময়টাতে সে ইকোনমিক অ্যানালাইসিস করে বলে যে if you avoid this time and then you connect your network at the end of after 9 p.m. or 10 p.m. then you can save 50 cent or $1 for per kilowatt hour. So এটা হচ্ছে একটা ইনসেন্টিভ। এই ডিপ বেস অন সাম সোর্স অফ ইনসেন্টিভ, সো সে আমাকে ফ্রম দ্যাট অ্যাপস সে আমাকে অফার করে। সো আমি যদি সেই অফারটাকে অ্যাকসেপ্ট করি এবং আমার ওয়াশিং মেশিনটা অফ করে দিই, আমার ডিশওয়াশারটাকে আমি টার্ন অফ করে দিই, এবং আমি ইভিনিংয়ে আমি যদি সেটাকে টার্ন অন করি, আই মিন আফটার 9 p.m. or 10 p.m., তখন সে কি করে, সে আমার অ্যাকাউন্টে সেই টাকাটা সে ট্রান্সফার করে দেয়। সো এটা হচ্ছে আমার হোলসেল ডিমান্ড রেসপন্স। এটা হচ্ছে আমার রিয়েল টাইম প্রাইসের উপর ডিপেন্ড করে। এই হোলসেল প্রাইসটা হচ্ছে রিয়েল টাইম প্রাইস। রিয়েল টাইম প্রাইস হচ্ছে ইট ভ্যারিজ ইন এভরি 5 minutes. সো AEMO, they have their own website. In their website, they publish the wholesale the energy price for every 5 minutes. It's a very much real time. I mean, 5 minutes mean we assume that this is a real time, not a very real time, but it is real time. So তারা এই every 5 minutes তারা আমাদেরকে এই ডাটাটা তারা পাবলিশ করে, এবং based on that some apps they actually do a lot of predictions and participate in this wholesale demand response. So this is the direct customer's contribution into the network. Then ancillary services demand response. So this types of problem is, I mean, if the network experience some difficulties with some frequency, with some voltage, which is network needs someone to instantly act into the network. So এই জায়গাটাতে আমাদের কি করতে পারে, ফর এক্সাম্পল ইফ ইউ হ্যাভ এন ইলেকট্রিক ভেহিকেল at your home,
So you can participate in the ancillary service demand response. কারণ আপনার ইলেকট্রিক ভেহিকেল ইটস এ ভেরি বিগ লোড। কারণ আমার ছোট একটা ওয়াশিং মেশিন হয়তো অফ করাতে তার নেটওয়ার্কে সেই কাভারেজটা আসবে না, যেটা তার হি নিড ইট। বাট আমি যদি আমার ইলেকট্রিক ভেহিকেল উইচ ইজ এ ভেরি বিগ লোড, ইফ আই টার্ন ইট অফ অর অন and participate in the network, then probably it may impact a lot. The impact will be a bit higher because of my load capacity is high. So এটাকে আমরা বলতেছি হচ্ছে ancillary service demand response. And other one is the emergency demand response. Emergency demand response means if it is a very critical situation, then there happened something, the network on a big fault হয়ে গেছে, I mean not that much of big, but within the network কোন একটা নেটওয়ার্কে হয়তো বা congestion হয়ে গেছে, line congestion, the overloading happens, or the thermal loading is very high in some transformer, the distribution transformer is overloaded. So in that case, that is called the emergency demand response. You have to act very quickly, and these types of demand response mostly the very big loads actually participate. কারণ হচ্ছে যে আমাদের মতো ছোট ডিমান্ড রেসপন্স যারা আমরা পার্টিসিপেট করি এজ এ হোম অর এজ এ এন্ড ইউজার, সো তাদের ইম্প্যাক্টেড থেকে আমি যদি এখানে ইন্ডাস্ট্রি লেভেলে কাউকে পার্টিসিপেট করি তাহলে সেটা হচ্ছে আমার নেটওয়ার্কে মোর বেনিফিট দেয়। দ্যাট অ্যাকচুয়ালি কল দ্য ইমার্জেন্সি ডিমান্ড রেসপন্স। And then it's the network demand response. So it was আমাদের network level when we look at the transmission line. So on the distribution network level আমরা এটাকে demand response, a whole distribution network can participate in a demand response signal. So these are the four main demand response part. So each of the demand response is itself one PhD project or PhD topic. So আপনি চাইলে প্রত্যেকটা টপিক নিয়ে একটা করে PhD করতে পারেন। So under each demand response, that wholesale, ancillary or emergency or network demand response, প্রত্যেকটা demand response এর মধ্যে there are few more other opportunities or other branches we have. So আপনার এখানে একটা big room আছে that we can actually play. Okay. Now after demand response, I will very quickly go through this electric vehicle. So this is an electric vehicle data. It's the energy consumption. এটা আমার in one of the পেপারে সম্ভবত এই কাজটা করা হচ্ছে back in 2022 আমি যখন RMIT তে PhD শেষ করে আমি around 2 years I worked as a research fellow. So during that time I was in a project like electric vehicle profiling. So I got some data from Melbourne City Council, and we try to identify that what is the pattern of the electric vehicle charging, how I mean what types of like preparation that we have to take, because the current Victorian government, they are targeting to make electric vehicle at least 30 to 40% in 2035. So their target is like very ambitious, of course, but they want to know what is the current status. So based on their data, so it was just for 2 months data. So আমরা ছোট্ট একটা নেটওয়ার্ক নিয়ে কাজ করছি। So আমরা এখানে দেখলাম যে হ্যাঁ, most of the vehicles are getting connected into the network between 6 p.m. to 22 means 10 p.m. So these are the peak hour, basically the residential peak hours. 45% of electric vehicle chargings are happening within this time. So it's a very, very big participation, right? Jodio consumption are very low, like 1 to 3 kilowatt hour. This is 30 minutes time slot data. But in coming future, like in next 2, 3, 4, 5 years, most of the electric vehicles, they are coming into the network. The capacity is very high, like 7 kilowatt or 10 kilowatt or 12 kilowatt, because people are looking for a very fast and quick charge. So 3 kilowatt charger, these are very slow charging. So they need at least 6, 7, 8 hours to get the full charge. But in coming days, mostly people are preferring that very quick charging and fast charging. This is called the utilization factor. The reason of this figure is probably this is another research topic. Probably you can work at some point. আমাদের যে পরিমাণ ইলেকট্রিক ভেহিকেলের মানে আমরা যদি এটাকে ইউটিলাইজেশন ফ্যাক্টরকে ক্যালকুলেট করি, যে কি পরিমাণ টাইম স্লট আমরা ইউটিলাইজ করতেছি অন টপ অফ আমাদের কি পরিমাণ টাইম স্লট আছে অ্যাভেলেবল থাকে আমাদের নেটওয়ার্কে।
সো এখান থেকে আমরা যেটা দেখতেছি আমাদের এই ইভি ইউটিলাইজেশন ইজ কারেন্টলি হ্যাপেনিং ইন ভিক্টোরিয়া ডিউরিং দ্য পিক আওয়ার্স ইজ 10 to 30%, which is very, very big because our network is still not prepared to adopt this much of electric vehicle in the network. And again, it's happening between 18 to 22 hours, means that 6 p.m. to 12 p.m. in the evening. This is another topic of the electric vehicle research, I would say, that the research, it deals with the spatio-temporal uncertainty. এখন আপনি দেখেন আপনার একটা ইলেকট্রিক ভেহিকেল, এটা within the day it can connect into your network at any time. There is no specific time because the humans behavior are quite uncertain. So আমার যখন as a customer আমি যখন খুশি আমি নেটওয়ার্কে তখন নিজেকে কানেক্ট করতে পারি, আমার ইলেকট্রিক ভেহিকেলকে কানেক্ট করতে পারি। এটা হচ্ছে আমার, এটা হচ্ছে কি টাইম আনসার্টেনিটি। অ্যানাদার আনসার্টেনিটি হচ্ছে যে ইলেকট্রিক ভেহিকেলটা সে যে কোনো জায়গায় ইন দ্য নেটওয়ার্ক কানেক্ট হতে পারে। এই নেটওয়ার্কে ফর এক্সাম্পল আই হ্যাভ এ ভেরি স্মল নেটওয়ার্ক, ফর এক্সাম্পল দিস এ 19 বাস নেটওয়ার্ক, ভেরি স্মল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। সো আজকে এই নেটওয়ার্কে হয়তো বা 2 জন কাস্টমার আছে, অ্যানাদার 5 মান্থ পরে হয়তো বা এই নেটওয়ার্কে কাস্টমার 4 জন বা 5 জন হয়ে যাবে, মানে ইলেকট্রিক ভেহিকেল কাস্টমার 5 জন হয়ে যাবে, হয়তো বা ইন দ্য ফিউচারে আরো বাড়বে, আবার এখান থেকে কমে যেতে পারে। That means the number of electric vehicle and their connection points are different, and also their usage time is also different. So if it is, then if we plot the voltage profile, then we vary the electric vehicle connection time at a different bus of the network, then what happens to the voltage profile? So this is a very simple demonstration that what happens to the voltage profile. If you look at the minimum voltage in PU, these are the very low voltage, means that this area the voltage is very low. It means that after 12, bus number 12 to after 19, the voltage is very low. If you look at the time here, that between 2 a.m. in the morning to 4 a.m. within these 2 hours, if you connect one electric vehicle at bus 1 to bus 8, their voltage is pretty good, like probably they are above 0.95 or 0.96. But if you connect this electric vehicle, exactly the same electric vehicle, at the end of the feeder, which is here, the voltage profile is very low, probably it is 0.91 or 0.9. So it means that the connection point of the electric vehicle in the network and their time is impacting a lot, impacting our voltage profile a lot. So this is important. This is called the spatio-temporal, the space and time uncertainty for the electric vehicle charging. So this could be one of the topic for our future research. Did I miss anything? No, that's fine. Then yeah, so these are the electric vehicle is done. Then we'll talk about the microgrid. Very quickly, I will finish what is microgrid. So of course, this is a very general structure of a microgrid. It contains distributed generation, which are the main component in the network, and it must have an energy storage, power conversion system. So we have a power conversion system. We should have, of course, loads, control and protection system, and communication system. So these are the microgrid components that is must and necessary to be a microgrid. There are different types of microgrid we have. So these are the classification, mode of operation. Based on the operation type, we can define them into different sections: islanded microgrid or grid connected microgrid. So islanded means you already know that when the microgrid works standalone, it is separated from the main grid. If it is a grid connected, means that it can produce its own power, but if needed, then it can still connect or grab some power from the grid. And if you have some additional power in the network, excess power,
you can export to the grid. So that is a grid connected microgrid. The other one is the type. It could be AC microgrid, DC microgrid, or a hybrid. There are 3 different types of we have. Based on the source, we have 3 different one: renewable, diesel, and hybrid. And inside the renewable, you know that we have wind, solar, wave, small hydro, biomass, or it could be an hybrid. Based on the scenario, it could be 3 different sections: residential microgrid, industrial, and commercial. And finally, it is the size, that if it is a small size, you know that probably microgrid, nanogrid. So microgrid probably it starts from around 5 kilowatt or above is microgrid, and below this one we call probably nanogrid. So it could be maximum 1 megawatt. So any value between 10 kilowatt to 1 megawatt, we usually call this as a microgrid, but different size of the network or microgrid, we can categorize this way. Probably this is the final slide I have regarding the smart grid architecture, which is the virtual power plant. So inside a virtual power plant, we have 3 important modules: that load demand, power plants, and storage devices. So these are the 3 main components in virtual power plant. So what is a virtual power plant? So virtual power plant is not a separate power plant. It is the power generation that you already have in the network, but you are managing them virtually. For example, that the way we talk about the demand response. So demand response is kind of a virtual power plant participation as well. So what we are doing, that we are storing some of the energy, means we are disconnecting the load, means that we are storing the energy because we are saving the energy that time. If you disconnect the load, of course, that amount of power will be saved, but it is not saved directly because there is no the storage device. But what you are doing, if you don't consume that one, that much of generation, you don't need to produce during that time. So in terms of that, you are actually storing the energy. And when you need at the end, you are actually injecting that power into the network. That you never produce the power, but we are saying that one is your storage power. So virtual power plant, এটা একটা separate কোনো power plant না, but within your existing network, the way you manage, we can make any power plant as a virtual power plant, or we can combine 2, 3, 4, 5 power plant to participate in the VPP to make a good channel or communication between the loads, power plants, and the other storage devices, and we can act as a virtual power plant. This is what now we are in the second topic. The discussion of our second topic is that what in consulting industry does and where I am currently working at. This is one of the example. It's a Girgari solar farm. The ultimate energy production will be 200 gigawatt hour. So current capacity is 93 megawatt. This is a very big solar farm. As we say that you have money, you have $1 billion. So you build a solar farm. This is a very big solar farm, 93 megawatt. And what is the purpose? The purpose is that you want to sell this power into the network because you invested money here, right? Now, 93 megawatt power injection, this will be connected to a 66 kV network. So of course, your network operator look at his current status, that okay, if you connect your network, how it impact your rest of the network. Of course, your 93 megawatt network কিন্তু আপনার তার নেটওয়ার্কে একটা big challenge ফেলে দিতে পারে. Do you really have that capability to accommodate this 93 megawatt? কারণ এই 93 megawatt, it is not a consistent power that will be injected in the network. It will be quite uncertain. During the winter, এখান থেকে হয়তো বা power production হবে হয়তো বা 5 watt, 6 watt maximum, 6 megawatt maximum. During the night, the power production is zero, entirely zero. During the
rainy day, there will be no power at all. And during the sunny day, there will be a high power, 93 megawatt. So it means that your power plant is a very big one that will inject, that will disturb your existing network, and at the same time it is uncertain. So এই নেটওয়ার্ককে বা এই সোলার ফার্মকে যখন নেটওয়ার্ক অপারেটর, দ্যাট ইজ কল্ড দ্য এনএসপি, নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার, বা এটাকে ডিএনএসপি বলে, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার। সো তারা যখন পারমিশন দিবে যে ইয়েস নাও ইউ ক্যান কানেক্ট টু মাই নেটওয়ার্ক, বাট বিফোর দ্যাট আপনাকে কিছু স্টাডির মধ্যে দিয়ে আসতে হবে যে এই নেটওয়ার্কে আপনি যদি আপনার মানে আপনার এই সোলার ফার্মকে আপনি যদি মেইন নেটওয়ার্কে কানেক্ট করতে চান, তাহলে আপনাকে অনেকগুলি কন্ডিশন আছে যে কন্ডিশনগুলি ফুলফিল করতে হবে। সো এই কন্ডিশনগুলি ফুলফিল না করা পর্যন্ত আপনাকে তারা নেটওয়ার্কে কানেক্ট হওয়ার জন্য পারমিশন দেবে না। দ্যাটস ইট। সো ফর এক্সাম্পল, আপনি হয়তো বা আউট অফ 14 এর মধ্যে আপনি 10 নাম্বারস অফ দেম আপনি কমপ্লাই করলেন, বাকি 4 অফ দেম আপনি কমপ্লাই করেন নাই, তাহলে কি হবে? তাহলে সেটা নিয়ে ডিসকাশন হবে, বিকজ ইউ অলরেডি ইনভেস্টেড $1 billion হিয়ার। সো আপনি তাহলে কি আপনি প্ল্যান্ট কি কাজ করবেন না? না, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? নেটওয়ার্কের সাথে নেগোসিয়েশনে যেতে হবে যে হ্যাঁ ঠিক আছে, আমি এই 14 আউট অফ 14 আমি হয়তো বা 10 নাম্বারস অফ দেম আই কমপ্লাই এবং অ্যানাদার 4 আমি কমপ্লাই করতে পারিনি, বাট এটার জন্য নেটওয়ার্কের কি কি প্রবলেম হচ্ছে সেটাকে আপনাকে কম্পেনসেট করতে হবে। আপনি যদি সেই কম্পেনসেশন দিতে পারেন, দেন অনলি দে উইল apply you, I mean they will allow you to be connected into their main network. So এটাকে হচ্ছে আমি জাস্ট এই জিনিসটাকে ডিসকাস করতেছি। the reason is as an engineer আমরা আসলে কি জিনিসটা দেখি, আমরা কি কি আমাদেরকে করতে হয়। So these are the national electricity rules. আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে প্রত্যেকটা দেশে তার একটা ন্যাশনাল ইলেকট্রিসিটি রুল আছে, দিস ইজ কল্ড দ্য NER। সো আপনি যদি আপনার কোনো নেটওয়ার্ক বা আপনার কোনো ফার্ম বা জেনারেশনকে যদি কোথাও কানেক্ট করতে চান, তাহলে আপনাকে এই 14 নাম্বারস, আই মিন এটা হচ্ছে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইলেকট্রিসিটি রুল। সো সিমিলার টু দ্যাট ডিফারেন্ট কান্ট্রি হ্যাজ এ ডিফারেন্ট নাম্বারস অফ রুল। এই সবগুলি রুলকে আপনাকে কমপ্লাই করতে হবে। reactive power capability, quality of electricity, generating system response to frequency disturbance, voltage disturbance, and I mean we have 14 of them. This is called 5251 to 52514. So as a grid connection engineer, what I usually do, if any project come in, that is called the generator performance standard. In short, we say this is GPS. So আমাকে কি করতে হয়? এই নেটওয়ার্ককে আমাদেরকে ন্যাশনাল ইলেকট্রিসিটি নেটওয়ার্ক যেটা নেম বলি আমরা, সেই মেইন নেটওয়ার্ককে আমি কালেক্ট করি এবং আমি যে সোলার ফার্মটা কানেক্ট করতে চাচ্ছি সেই সোলার ফার্মের মডেলটা আমি ডেভেলপ করি পাওয়ার সিস্টেম নেটওয়ার্ক, আই মিন দ্য সফটওয়্যারে করে আমি দুইটা নেটওয়ার্ককে, আই মিন দ্য সোলার ফার্মকে আমি মেইন নেটওয়ার্কে কানেক্ট করে এই 14 নাম্বারস অফ স্টাডি করি। সো এই 14 নাম্বারস অফ স্টাডি করে আমি যদি ফিল করি যে হ্যাঁ আমার সবগুলি রেজাল্ট ওকে, দেন আই সাবমিট দ্য রিপোর্ট and that report goes to that AEMO that I told you before, that Australian Energy Market Operator. Then that AEMO review the report and check the model, because আমরা যখন মডেলটা সাবমিট করি we have to submit their model as well. So তারা মডেল দেখে এবং রিপোর্ট দেখে, if they feel everything is fine, because they also do some due diligence, I mean once we submit the report. So based on that they decide whether we are still able, I mean we are able to connect the our solar farm or not. So it's very straightforward. তার মানে হচ্ছে যে বাই এনি হাউ আমাকে এই এমওকে অথবা নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডারকে কনভিন্স করতে হবে যে আমার 93 মেগাওয়াটের যে সোলার ফার্ম আমি কানেক্ট করতেছি এটা তোমার নেটওয়ার্কে কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। দ্যাটস ইট। এই জিনিসটা অ্যাজ এন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অর গ্রিড কানেকশন ইঞ্জিনিয়ার ইউ হ্যাভ টু প্রুভ থ্রু দ্য সিমুলেশন and through the theory. Okay, এখানে হচ্ছে 14 ডিফারেন্স ক্লজ আছে। আমি আই স্ট্রংলি বিলিভ হয়তো বা বাংলাদেশে ঠিক সিমিলার ক্লজ বা রুল আছে, যেটা আমি নট ভেরি শিওর যে এটা কিভাবে অ্যাক্সেস করা যায়। আপনারা হয়তো বা সোর্স জেনে থাকবেন অথবা শামীম ভাই জেনে থাকবে, বাট আই এম নট ভেরি শিওর। সো আমি জাস্ট 3টা বা 4টা ক্লজ নিয়ে ভেরি ব্রিফলি ডিসকাস করব। For example, the first clause is the reactive power capability. So
reactive power capability, আমি আসলে as a generator what I do, I inject power or I generate power into the network and I make business. So that's my purpose as a businessman. আমি কানেক্ট করব, আমি তার এগেইনস্টে টাকা নেব। আমরা আসলে ইলেকট্রিসিটি যখন আমরা বিল করি, আসলে আমরা কাকে বিল করি? কিলোওয়াটকে বিল করি, তাই না? আমরা কে ভার যেটা বা রিয়েক্টিভ পাওয়ার যেটা আছে সেটাকে কিন্তু আমরা কখনো কনসিডার করি না। কারণ আমাদের বিল যেটা হয়, আমাদের কনজাম্পশন বিল হয়, এটা বেসড অন কিলোওয়াটে কনজাম্পশন হয়, হুইচ ইজ দ্য রিয়েল পাওয়ার। সো ভেরি ফার্স্ট ক্লজ হচ্ছে যে আমাকে একটা রিয়েক্টিভ পাওয়ার ক্যাপাবিলিটি থাকতে হবে। কারণ আমি এখানে যতটুকু জেনারেট করব, আমি ততটুকু এখানে ইনজেক্ট করতেছি, হুইচ ইজ দ্য পিওসি, দ্য পয়েন্ট অফ কানেকশন। তো আমি পুরোটা আমি আমি 100 মেগাওয়াট যদি আমি এখানে জেনারেট করি, আমি 100 মেগাওয়াট এখানে বিল করতে পারবো না, বিকজ অফ I should have some sorts of capability of the reactive power as well, because your network needs reactive power. আপনার নেটওয়ার্কে রিয়েক্টিভ পাওয়ারের প্রয়োজন আছে, বিকজ অফ টু মেক ইউর ভোল্টেজ কনসিস্টেন্ট। এবং আপনার এই পাওয়ারটাকে, অ্যাক্টিভ পাওয়ারকে ফ্লো করার জন্য আপনার রিয়েক্টিভ পাওয়ার দরকার আছে। সো এখন এই রিয়েক্টিভ পাওয়ার আপনি অনলি অ্যাক্টিভ পাওয়ারটা জেনারেট করবেন, দেন হু উইল প্রোভাইড দিস রিয়েক্টিভ পাওয়ার? You should have your own capability to inject that much of reactive power. What is the percentage? That it is 0.395 times of your generated power. So এখানে একটা সিম্পল এক্সাম্পল দেয়া আছে যে আপনার পাওয়ার প্ল্যান্ট যদি 24 মেগাওয়াটের হয়, তাহলে আপনাকে প্লাস মাইনাস 9.48 এমভার ক্যাপাবিলিটি থাকতে হবে, যেটা আপনার নেটওয়ার্ককে প্রুফ করতে হবে। This is called the automatic access. So there are, as I told you before, that there are 3 different paths. One is the automatic access, minimum access, and the negotiated standard. So automatic access means if you pass this one, that other je main je requirement ase, if you can prove that your plant has the capability to provide 39.5% of the active power, 39.5% of the reactive power into the network, then you will straight away get the permission to connect your network as an automatic access. But if you don't have, then there is a minimum access standard. The minimum access standard ta ki bolche je standard is no capability is required to supply or absorb reactive power at the connection point. Eta hocche amar minimum standard. Ar negotiated, eta hocche ekta negotiated, I mean, okay, I fail to meet the automatic power, automatic access, I fail to meet the minimum access as well, and then what will happen? Does this mean that আমি আমার নেটওয়ার্ককে কানেক্ট করব না, আমার প্ল্যানকে কানেক্ট করব না? But I already invested a huge amount of money into the network. So there is a still chance that is called the negotiated access. So এর জন্য যদি আমাকে কিছু কম্পেনসেট করতে হয়, আমাকে সেটা অফার করতে হবে as a owner of the solar farm. এটাকে দিস ইজ কল্ড দ্য রিয়েক্টিভ পাওয়ার ক্যাপাবিলিটি। সো আপনাকে একটা থরো সিমুলেশনের মাধ্যমে আপনাকে প্রুফ করতে হবে দ্যাট ইউ মিট দ্য রিকোয়ারমেন্ট। দেন দিস ইজ দ্য কোয়ালিটি অফ ইলেকট্রিসিটি জেনারেটেড অর দ্য পাওয়ার কোয়ালিটি। ভেরি সিম্পল, পাওয়ার কোয়ালিটি আমরা উই অল নো দ্যাট ভোল্টেজ ফ্লাকচুয়েশন, ফ্লিকার, harmonic voltage distortion, and voltage unbalance. These are the 3 items that we have to be checked in this power quality analysis. So আমরা যদি এখান থেকে যে কোনো একটা থেকে মিস করি বা আমরা ফেল করি, তাহলে again we have 3 different options: automatic access, minimum access, and negotiated access. So আপনাকে যখন আপনি negotiated access বলবেন, it means that আপনাকে সেই সময়টাতে প্রুফ করতে হবে যে কেন, why do you need the negotiation? So you know always negotiation is very critical. Getting the automatic access is very easy. But if you don't meet the automatic access, then the rest of the 2 things are very critical. মানে আপনাকে অনেক কিছু প্রুফ করতে হবে to meet the requirement. Yes, অনুরাগ, yes please, আপনি কি বলতে চাচ্ছেন? স্যার হারমোনিক তো হচ্ছে মানে ডিস্টার্বিং জিনিস যে কোনো সিস্টেমের ক্ষেত্রে, তাহলে স্যার এটাতে যদি স্যার বেশি এসে যায় কোনো কারণে, প্রোটোকল ওটা রিডিউস করা হয় কিভাবে সিস্টেমে? সেটার জন্য আমাদের হারমোনিক ফিল্টার থাকবে। ফর এক্সাম্পল যেটা আমরা প্রিভিয়াসলি যেটা বললাম, সেটা হচ্ছে আমার একটা রিয়েক্টিভ পাওয়ার ক্যাপাবিলিটি নেটওয়ার্কে দরকার, তাই না? সো এই রিয়েক্টিভ পাওয়ার ক্যাপাবিলিটি যদি আমি এখানে ফেল করে থাকি, তাহলে আমাকে একটা রিয়েক্টিভ পাওয়ার কম্পেনসেশন ইউজ করতে হবে, অথবা যেটাকে আমরা বলি হচ্ছে পাওয়ার ফ্যাক্টর কম্পেনসেশন, পিএফসি। সো এই যে ক্যাপাসিটরটা থাকে, সেই ক্যাপাসিটরটাকে আমরা এজ এ হারমোনিক ফিল্টার হিসেবে টিউন করতে পারি যদি আমার প্লান্টে হারমোনিক ইনজেকশন অনেক বেশি হয়।
প্লান্টের হারমোনিক ইনজেকশনটা আসে কোথা থেকে? সেটা হচ্ছে যে আমার যে ইনভার্টার আসে, যে আমি আমার সোলার প্লান্টকে যখন আমি ইনভার্টার কানেক্ট করতেছি, আমার ইনভার্টারে যে সুইচিং হয়, যে কোনো কনভার্টার টাইপের জিনিস থেকে তো আমার হারমোনিকটা আসে, অথবা ইট কুড বি ভিএফটি, পাওয়ার ইলেকট্রনিক ডিভাইস টাইপের জিনিস থেকে আমার হারমোনিকের জেনারেশনটা হয়। সো এই হারমোনিককে যদি আমি কিছু কিছু ইনভার্টার থাকে যেখানে বিল্ট ইন অ্যাক্টিভ ফিল্টার থাকে, যে সে যতটুকু হারমোনিক প্রডিউস করে তার এগেইনস্টে সে একটা হারমোনিক কারেন্ট ইনজেক্ট করে। এটা ইজ এ বিল্ট ইন ফাংশন ইফ ইউ হ্যাভ দ্যাট, I mean the luxury. But those types of harmonic, I mean those types of inverter actually mostly expensive হয় because of it has a built-in active filter in it. But 95% of the cases, so এই জিনিসটা আসলে অফার করা থাকে না because it will be very costly. So তার জন্য কি করতে হয়, আমাদেরকে এডিশনাল ফিল্টার ইউজ করতে হয়, and এই ফিল্টার টিউনিং হচ্ছে another challenge. Like power quality itself is a very big challenge. Only the harmonic is another big topic of the thesis or research. So by anyhow you have to meet the requirement. So these are some requirements, and how do we get this requirement? So what I am saying, that from where these sorts of requirements are coming. So there are some standard. So এখানে আমার সম্ভবত দুইটা স্ট্যান্ডার্ড দেওয়া আছে। এস, এটা হচ্ছে অস্ট্রেলিয়া এন্ড নিউজিল্যান্ড, NZ, Australia New Zealand standard 610036, 610037. So for flicker we consider this one, for harmonics we consider this one, and for different study we do have a different standard, we must follow it. So as an electrical engineer or power system engineer, we must have a very good and fluent knowledge on different standard. So এখানে আমি just few of the standard আমি হাইলাইট করে রাখছি। আমি আপনাদেরকে হয়তো ইনসাইড এগুলো দেখাতে পারছি না, but why do I mention it or highlight it here? Because so many of us we don't know actually what is the standard and how to interpret the standard. আমরা হয়তো ডিফারেন্ট রিসার্চ পেপার অথবা কোন একটা ইউটিউব ভিডিও অথবা আমাদের সিনিয়র থেকে আমরা কোন একটা নাম্বার নেই যে ওকে আমাদেরকে এটা মিট করতে হবে, আমাদের নলেজটা হচ্ছে অতটুকুনি লিমিটেড, বাট উই শুড এক্সপ্লোর দ্য স্ট্যান্ডার্ড আওয়ারসেলফ। আমরা যখন অ্যাজ অ্যান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আমরা যখন রিয়েল ফিল্ডে গিয়ে কাজ করব, আমাদের ভেরি ফার্স্ট জব হচ্ছে, আমাদের ফার্স্ট 6 মান্থের জব হচ্ছে যে আমরা যেন এই স্ট্যান্ডার্ড গুলিকে বাই আওয়ারসেলফ ইন্টারপ্রেট করতে পারি। আদারওয়াইজ আমরা হয়তো সারা জীবন লোয়ার র্যাঙ্কের ইঞ্জিনিয়ার থেকে যাব, আমরা কখনো লিডিং এ যেতে পারবো না আনলেস আমি স্ট্যান্ডার্ড গুলিকে ইন্টারপ্রেট না করি। সো আমরা স্ট্যান্ডার্ড গুলিকে আমরা অনেক সময় চিন্তাও করি না, আমরা অনেক কিছু নিয়ে গবেষণা করি, আমরা রিনিউয়েবল নিয়ে গবেষণা করি, আমরা ইলেকট্রিক ভেহিকেল নিয়ে চিন্তা করি, আরো নিউ টেকনোলজি নিয়ে চিন্তা করি, বাট এই স্ট্যান্ডার্ড জিনিসটা না বুঝে আমরা আসলে অনেক দূর চলে যেতে চাই, বাট এন্ড অফ দ্য ডে আসলে আমরা হয়তোবা ওই নলেজটা আমাদের গেইন হয় না, এই জন্য আমাদের ভুল থেকে যায় বিভিন্ন স্টেজে। সো দিস ইজ ওয়ান অফ দ্য থিংস। অ্যান্ড দেন 5253 is about the generating system response to frequency disturbance. So these are the frequency ranges are given. So our standard frequency is 50 hertz. So if between this 50.15 and 49.85, within this range, this is a normal operating condition. If it is 51 to 49, then it's a frequency tolerance band, and if it is the maximum one is this one. So এই পর্যন্ত সে until 10 minutes can sustain. If the frequency goes 47 to 50, then it can sustain maximum 2 minutes, and after 2 minutes your plant must trip. যদি plant trip না করে, then it means that আপনার generating system actually I mean the appropriate not to connect into network. So similar to frequency stability or frequency disturbance, we have something is like the voltage disturbance as well. So voltage limit is from 100%, how much above you can go and how much below you can go. So and what is the duration? So প্রত্যেকটা ভায়োলেশনের আপনাকে একটা duration আছে, যে within this duration you can go max and min. So these are the 4 or 5 different NER clause or the National Electricity Rule clause, but আমি আপনাদেরকে হয়তোবা 16 or 14 numbers of পর্যন্ত আমি আপনাদেরকে শো করছি, but they are pretty similar.
সো এই টাইপের হচ্ছে ক্লজ, আপনারা চাইলে আপনারা এটা অনলাইনে সার্চ করতে পারেন। এন্ড দিস টাইপস অফ ক্লজ অর রুলস আর 99% অ্যাভেলেবল অনলাইন, সো এনিওয়ান ফ্রম এনিওয়্যার ক্যান অ্যাক্সেস দোজ। সো এটা হচ্ছে মানে টোটালি ওপেন টু অল, ঠিক আছে? Now I'm very close to the end. I'm sorry, I think I took longer time than I expected before or targeted before. Now let's talk about the software that শামীম ভাই শুরুতে হয়তোবা সফটওয়্যার নিয়ে কথা বলে আসছে যে আমাদের হয়তোবা সফটওয়্যার অ্যাক্সেস নাই। Now I will talk about the final 2 or 3 slides, that how do we prepare ourselves? How can we make something different than other engineers? মানে অফকোর্স আমরা যখন কোনো একটা জবে যাব, আমি আদার ইঞ্জিনিয়ারের থেকে কোথায় ডিফারেন্ট, আমার ডিফারেন্সটা কোথায়, আমার ক্যাপাবিলিটিটা কোথায়, সেটা তো আমাকে অ্যাটলিস্ট প্রুফ করতে হবে, আদারওয়াইজ মানে সে আমাকে কেন হায়ার করবে? সো আই সার্টেনলি বিলিভ আমরা হয়তোবা আমি অ্যাগেন যে আমাদের হয়তোবা 10 to 15% অফ আস আমরা হয়তোবা হায়ার স্টাডির জন্য হয়তোবা দেশে হয়তোবা হায়ার স্টাডি করবো, অথবা আমরা অ্যাব্রোড চলে যাব। 10 to 15% আমরা হয়তোবা ডিফারেন্ট ক্যারিয়ার চুজ করবো, ইট কুড বি এনিথিং, লাইক আমরা হয়তোবা ইলেকট্রিক্যাল জবে থাকবো না। আমাদের এখান থেকে 10 to 15% থাকবে যারা আমরা ইন্ডাস্ট্রিতে জয়েন করব, যারা মানে একদম রিয়েল ইন্ডাস্ট্রিতে জয়েন করব। সো তাদের আমি সবার জন্য যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে আসলে আমরা পাওয়ার সিস্টেম বা এই স্মার্ট গ্রিড নিয়ে অনেক ডিসকাস করতেছি, বাট এগুলি তো ল্যাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি না। আনলাইক আপনি একটা ইনভার্টার হয়তো বা ল্যাবে বানাতে পারেন, আপনি একটা ছোট রোবট বানাতে পারেন ল্যাবে, বাট একটা পাওয়ার সিস্টেম নেটওয়ার্ক তো ল্যাবে বানানো যায় না। ইটস এ ভেরি বিগ থিং। সো এটার জন্য আমাদের আসলে মোস্টলি 95% ক্ষেত্রে আমাদের সফটওয়্যারকে ট্রাস্ট করতে হয়। এবং পিএসসিসি, this is one of the highest used software in the world. Almost 47% industry around the world use this software, PSCC. So any types of network simulation আমরা আসলে এই PSCC তে সবচেয়ে বেশি করে থাকি। এটা হচ্ছে আমাদের ভেরি ফার্স্ট প্রিফারেন্স। এবং আমি যে আপনাদেরকে এনিয়ার ক্লজের কথা বললাম কিছুক্ষণ আগে, যে যেটা হচ্ছে আমাদেরকে 40 নাম্বারস অফ ক্লজ উই হ্যাভ টু মিট। সো এই প্রত্যেকটা ক্লজের there are some particular requirements that okay, আপনাকে এই 2টা বা 3টা ক্লজ you have to check in PSCC, 2টা বা 3টা ক্লজ হচ্ছে you have to check in other software. I mean, for each of the clauses there are some preferences that আপনি কোন সফটওয়্যার এটা চেক করবেন, বিকজ সব সফটওয়্যারে আপনাকে 100% অ্যাকুরেট রেজাল্ট দেয় না, নট ফর এভরি স্টাডি, আই মিন দ্যাটস ইম্পসিবল। সো প্রত্যেকটা সফটওয়্যার কোন একটা গোলকে টার্গেট করে বানানো আছে। বাট পিএসসিসি ইজ মোস্টলি ওয়াইডলি ইউজ সফটওয়্যার। সো এই পিএসসিসি সফটওয়্যারটা, এটা আপনি চাইলে আপনি একটা স্টুডেন্ট ভার্সন ডাউনলোড দিয়ে নিতে পারেন। স্টুডেন্ট ভার্সনের যে লিমিটেশন সেটা হচ্ছে যে আপনি হয়তোবা নট ভেরি বিগ নেটওয়ার্কে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন না, আপনি ম্যাক্সিমাম 50 নাম্বারস অফ বাস ইমপ্লিমেন্ট করতে পারবেন। বাট জাস্ট ফর ইউর স্টাডি অর ইউর রিসার্চ দিস ইজ মোর দেন এনাফ। আমি অনেক স্টুডেন্টকে চিনি যারা মানে খুব ছোট 30 বাস, 35 বাস, 36 বাস, ছোট ছোট নেটওয়ার্ক দিয়ে খুব সুন্দর তারা পেপার পাবলিশ করে আসছে। আই মিন দে ডোন্ট হ্যাভ রিসোর্সেস। আই মিন আমরা অলওয়েজ বলি যে হ্যাঁ আমরা বাংলাদেশে আছি, আমাদের ওই টাইপের রিসোর্স নাই, আমাদের সফটওয়্যার নাই, ইউনিভার্সিটি ক্যান অ্যাফোর্ড ইট। বাট এটা আসলে ইউনিভার্সিটির জানার দরকারও নাই। আমি চাইলে আমার স্টুডেন্ট আইডি দিয়ে আমি পিএসসিসিতে যদি আমি মেইল করি, তারা আমাকে একটা ট্রায়াল ভার্সন দিবে। এই ট্রায়াল ভার্সনটা 1 ইয়ারের জন্য আমাদেরকে একটা ট্রায়াল ভার্সন দেবে। সেই ট্রায়াল ভার্সনে আমি 50 বাস পর্যন্ত আমি ইজিলি ছোট একটা নেটওয়ার্ককে মডেল করে আমি একটা রিসার্চ পেপার করতে পারি। নট অনলি দ্যাট, আমি যদি একটা পিএসসিসিতে আমি যদি কিছু সিমুলেশন করি এবং এই সিমুলেশনের এক্সপিরিয়েন্সটা যদি আমি ক্যারি করতে পারি ইন দ্য ইন্টারভিউ বোর্ড, আমাকে যদি এই পিএসসিসি থেকে কিছু কোশ্চেন করে, আমি যে কনফিডেন্টলি আনসারটা দিতে পারবো সেটা হয়তো বা আদার্স কেউ পারবে না, তাই না? সো দ্যাট উইল মেক সাম ডিফারেন্স টু গেট এ জব। আই মিন ওয়ান্স ইউ গেট এ জব দেন ইউ উইল হ্যাভ এ অপরচুনিটি টু লার্ন। আই মিন কোনো ইন্ডাস্ট্রি আপনাকে মানে ট্রেন না করে তাকে আপনাকে কোথাও কাজে সে ইনভলভ করবে না। অফকোর্স সে আপনাকে ট্রেন করবে, বাট বিফোর দ্যাট
সে জানতে চাইবে যে আসলে আপনি হাউ মানে আপনি আদার থেকে আই মিন হোয়াট ভ্যালু ইউ আর অ্যাডিং ইনটু দেয়ার টিম। সো এই ভ্যালুটা হচ্ছে যে হ্যাঁ ইউ হ্যাভ সাম প্রায়র নলেজ অন দ্য পিএসসিসি অর এনি পাওয়ার সিস্টেম সফটওয়্যার। সো আমি বলবো যে আপনাদের an opportunity আছে যে আপনারা চাইলে এই পিএসসিসি সফটওয়্যারটা স্মল নেটওয়ার্ক বাট স্টিল ইট হ্যাজ ফুল ফাংশনালিটি। আপনি এটা ডাউনলোড দিয়ে ইউ ক্যান স্টার্ট ইউর প্রজেক্ট in your fourth year or fourth year first semester or fourth year final semester. You can start some projects. So আপনার সুপারভাইজার বা আপনার যে টিউটর আছে তারা অফকোর্স তারা হেল্প করবে। Then the second most used is the Power Factory. Around 27-28% industry around the world, they use Power Factory software. This is a complete software. You can simulate distribution network, transmission network. There are different available, I mean the capacity it has. And again, this Power Factor also has, I mean also provide some what it called the student version. So আপনি এটার জন্য অ্যাপ্লাই করতে পারেন, and সেটা হচ্ছে অ্যারাউন্ড হয়তো বা 50 নোডের জন্য আপনাকে সে প্রোভাইড করবে, বাট স্টিল মোর দেন এনাফ টু স্টার্ট এনি স্মল রিসার্চ অর জাস্ট টু ইনিশিয়েট ইউর রিসার্চ ক্যারিয়ার। Then we have the PSCAD. This is a EMT simulation, electromagnetic transient simulation. আপনি PSCAD এর জন্য আপনি একটা স্মল লাইসেন্সের অ্যাপ্লাই করতে পারেন, that will be limited to 50%. Again, what I'm saying, this PSCAD is used around 19-20% around the world. So PSCC, Power Factory, PSCAD, these are the three main softwares. And after that আরো অনেকগুলি সফটওয়্যার আছে, যেমন ETAP, SKM, Power World. I'm not very sure, Power World এর হয়তো একটা ফ্রি ভার্সন পাওয়া যায়। ETAP এর একটা ফ্রি ভার্সন আছে, আপনারা চাইলে ETAP এর একটা ফ্রি ভার্সন ডাউনলোড দিতে পারেন। এন্ড দেয়ার আর সো মেনি ডিফারেন্ট ভার্সনস। আই মিন অনেক ছোট ছোট কোম্পানি আছে যারা পাওয়ার সিস্টেম অ্যানালাইসিসের জন্য তারা সফটওয়্যার প্রোভাইড করতেছে, হয়তো আপনাকে ট্রায়াল ভার্সন দিবে। বাট এন্ড অফ দ্য ডে ইন্ডাস্ট্রিতে যেটা ইউজ করে সেটা হচ্ছে দিস আর দ্য থ্রি মেইন সফটওয়্যারস। ইফ ইউ বিকাম ফ্লুয়েন্ট, আই মিন হয়তো আপনাকে ইনিশিয়ালি ফ্লুয়েন্ট হতে হবে না, বাট অ্যাটলিস্ট ইউ হ্যাভ টু নো how the things work, and then they will actually train you at the end. You don't need to take that much of pressure. So আপনি just initiate টা যদি আপনি করে দিতে পারেন, then you will add some additional value into the team, and then you will really get some benefit. And finally, this is Python. The reason of Python is that whatever we were saying previously, that all 4 softwares or 3 softwares that we are saying, সো এই প্রত্যেকটা সফটওয়্যারে কি করতে হয়, আসলে আপনাকে অটোমেশন করতে হবে। কারণ এই এআই নিয়ে যখন আমরা কথা বলি যে এভরিথিং ইজ গেটিং অটোমেটেড, তখন আপনাকে প্রুফ করতে হবে যে ইউ আর ইফিশিয়েন্ট। সো আপনাকে যে কোনো কিছু ইফিশিয়েন্ট করতে হলে আপনাকে এটা একটা অটোমেশনে যেতে হবে। ফর এক্সাম্পল, আমি যেটা বলে আসলাম আপনাকে যে 14 নাম্বারস অফ রুলস দ্যাট ইউ হ্যাভ টু চেক টু কানেক্ট এ সোলার ফার্ম অর টু কানেক্ট এনি সোর্স অফ জেনারেশন ইন দ্য নেটওয়ার্ক। সো আপনাকে এই 14 নাম্বারস অফ সিমুলেশন আপনাকে রান করতে হবে ফর এ ডিফারেন্ট কন্ডিশনস। সো এগুলো যদি আপনি ম্যানুয়ালি রান করেন, দ্যাট সামটাইমস টেক্স মোর দেন 3 to 4 months. But if you know how to make the automation, then it will take maximum 7 days. And another 7 or 10 days probably you will spend just to prepare the report, and your plant will be ready to connect in just a month. So এই অটোমেশন যদি আমরা না শিখতে পারি, তাহলে হচ্ছে আমাদের মানে আমরা সফটওয়্যার এক্সপার্ট আমরা যতই হই না কেন, আসলে আমাদেরকে খুব একটা বেনিফিট দিবে না। কারণ আমাকে কি করতে হবে, এন্ড অফ দ্য ডে অ্যাগেইন আই হ্যাভ টু প্রুভ দ্যাট আই এম ডিফারেন্ট ফ্রম আদার্স। সো হয়তো অনেকেই সফটওয়্যার ইজিলি সে ডাউনলোড দিয়ে কিছু ইউটিউব ভিডিও দেখে সে শিখে ফেলতে পারলো, বাট আপনি সফটওয়্যারকে যখন অটোমেট করতে পারবেন, ইট মিনস দ্যাট ইউ আর ইনস্ট্রাক্টিং দ্য সফটওয়্যার, ইউ আর কমান্ডিং দ্য সফটওয়্যার দ্যাট ডু দিস ওয়ে। সো আপনি যখন কমান্ডিং কন্ট্রোল আসবে আপনার সফটওয়্যারের উপরে থ্রু দ্য অটোমেশন, that will make a very big difference for you, and then you will earn at the end. So Python very easy, very simple. আমরা হয়তো অনেকেই ভয়ে স্টার্ট করি না, বাট
আমি যে প্রিভিয়াসলি যে 3টা সফটওয়্যারের কথা বললাম, আপনি 3টা সফটওয়্যার ফ্রি ডাউনলোড দিতে পারেন এবং 3টা সফটওয়্যারকেই আপনি পাইথন দিয়ে ইন্টারপ্রেট করতে পারেন, অ্যাক্সেস করতে পারেন, অটোমেট করতে পারেন এবং এন্টায়ারলি ফ্রি। You don't need to pay a single dollar. I mean, if you, restrict your network within just below 50 model, 50 node bus. ঠিক আছে? And I believe, yeah, that's it. Oh my God, it's 12:40. It's midnight. Anyway, yeah, that's all from my side. Any questions? Sorry, I think I took longer time than expected. There is a text here in the chat box. Scaps. Rifat. Sorry, I think I'm not very much familiar with that. Is this a software name? Yes, sir. Yeah, software. So অনেক সফটওয়্যার আছে আমরা যেটা ইউজ করতে পারি, বাট এগেইন আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সফটওয়্যার লার্নিং এর সফটওয়্যার নট এ ভেরি বিগ ডিল, বাট আমাকে জানতে হবে যে আমি তাকে প্রপারলি ইন্টারপ্রেট করতে পারতেছি কিনা। এগেইন যে একটা সফটওয়্যার আমি ইউটিউব ভিডিও দেখে আমি ডিফারেন্ট পয়েন্টে ক্লিক করলাম, সে আমাকে একটা লোড ফ্লো রেজাল্ট দিল, দ্যাটস ইট। বাট আমি তাকে কমান্ড করতে পারতেছি কিনা, ডিফারেন্ট রিকোয়ারমেন্টে আমি তাকে ইউজ করতে পারতেছি কিনা, দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট। সো সেই কমান্ডিং পাওয়ারটা আমি যেন এজ এ স্টুডেন্ট আমি যেন সেই কমান্ডিং পাওয়ারটা যেন আমি গেইন করতে পারি। সো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনাকে অনেক 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 বেনিফিট দিবে। আচ্ছা, yeah, that's all from my side. So any questions, please? Then we can initiate some of the research discussion, because I'm still continuing my research career in Aramaic University. So আমার PhD শেষ হওয়ার পর আমি around 2 years এর মতো রিসার্চ ফেলো হিসেবে 3টা প্রজেক্টে কাজ করছি। So তারপর I moved to industry just 6 months earlier. So I still have like very good communication with the academy. So একাডেমিক রিসার্চ আমি এখনো স্টিল লাইক করি, লাইক আমি স্টিল এনজয়িং, মানে আমি এখনো উইকেন্ডে বসে রিসার্চ পেপার লেখা ট্রাই করি। সো আমি বলবো যে মানে আপনাদের রিসার্চ ক্যারিয়ার বা প্রজেক্ট স্টার্টিং বা নিজেদের মধ্যে যদি কোনো কিছু করার ইচ্ছা থাকে, সো আপনাদেরকে এখনই মানে দিস ইজ দ্য রাইট টাইম। কারণ মনে হচ্ছে আপনারা মোস্টলি লাইক 4th ইয়ার স্টুডেন্ট, সো এরপরে আপনারা খুবই বিজি হয়ে যাবেন। সো আপনারা যদি এটা এখন স্টার্ট না করেন, দিস উইল বি টু মাচ লেট দেন। কারণ কোনো একটা প্রফেশনে ঢুকে দেন মানে এই টাইপের ইনোভেটিভ কোনো কাজ করার জন্য আসলে খুব একটা সময় থাকে না। সো ইনোভেটিভ কিছু করতে হলে লাইক ইউ হ্যাভ টু স্টার্ট ইট রাইট নাও। অলরাইট দেন। আচ্ছা, তো কারো কোনো কোয়েশ্চেন নাই? Yes, অয়ন দাস। হ্যালো স্যার। Yeah. আমি একটু অন্য ধরনের কোশ্চেনে চলে যাচ্ছি। মানে আপনি যেহেতু অস্ট্রেলিয়াতে আছেন, সেহেতু মানে অস্ট্রেলিয়াতে কারেন্টলি পাওয়ার সেক্টরের মানে ফিল্ড কেমন, জব ফিল্ড? আমি যতদূর মানে শুনি ইউটিউব ভিডিওস লাইক they say always don't come to Australia if you are electrical engineer, this type of stuff. Is it really happening in Australia? Thank you. Firstly, thanks for asking this question. So এটা হচ্ছে সব ফিল্ডের জন্যই সত্য। আর আমরা ইউটিউবে যা দেখি আর মার্কেটে যা আছে, ইটস কোয়াইট ডিফারেন্ট। আর আরেকটা জিনিস হচ্ছে স্কিল পিপুলদের জন্য জব ইজ অলওয়েজ ওপেন। এটা আমি বিলিভ করি। আমি যাদেরকে আমি মানে দেখি যাদের স্ট্রং মাইন্ড, তারা সবাই বিলিভ করে যে আমার যদি স্কিল থাকে, আমি যে কোনো জায়গায়, যে কোনো দেশে, যে কোনো সময় আমি একটা জব ম্যানেজ করতে পারবো। কারণ হোয়াট আই মেনশন আর্লিয়ার, যে ইন্টারভিউতে বা
আমি বা যখন আমি একটা ইন্ডাস্ট্রিকে যখন আমি অ্যাপ্রোচ করব, তারা আসলে আমার মধ্যে কি ডিফারেন্সটা দেখতে চায়। কারণ ফর এক্সাম্পল আমরা সবাই এখান থেকে একটা ব্যাচেলর ডিগ্রি পাবো। সো এটা কোনো কোয়ালিফিকেশন না। মানে যে ভর্তি হবে সে এখান থেকে ব্যাচেলর ডিগ্রি নিয়ে একটা বের হবে। হয়তোবা কেউ 3.5, 3.6, 3.7, কেউ আউট অফ 4 এ 4 পাবে। দ্যাট ইজ অলসো ফাইন। বাট সেটা জাস্ট এ পিস অফ পেপার, লাইক একটা সার্টিফিকেট। বাট আমার মধ্যে এক্সট্রা কি কোয়ালিটি আছে যেটার জন্য সে আমাকে জব দিবে। সো আমরা ইউটিউব ভিডিওতে অনেক সময় যেটা দেখি, হ্যাঁ আমি অলসো মানে জিনিসগুলি ফলো করি সামটাইমস। সো আমি ইউটিউব ভিডিওকে যেটা দেখি সেটা হচ্ছে যে ফিউ পিপুল তারা হয়তো বা 2টা বা 3টা বা 10টা ইন্টারভিউ দিয়ে দেখছে যে না মানে তাদের জন্য এটা মানে ওয়ার্ক করতেছে না, তখন তারা হয়তো বা ফ্রাস্ট্রেশন নিয়ে অনেক কিছু পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে অথবা ইউটিউবে, বলে যে না মানে এটা জব মার্কেট ভালো না। এবং আমি অনেককে চিনি যারা হয়তো বা এভরি 1 ইয়ারে জব সুইচ করে, বিকজ তার আরো 2টা বা 3টা 4টা 5টা কোম্পানি অলওয়েজ তাকে পুশ করতে থাকে লিঙ্কডইনে যে তুমি আমার এখানে আসো, আমি তোমাকে 20K বেশি স্যালারি দিব বা 30K বেশি স্যালারি দিব। সো এটা ডিপেন্ড করে যে আমরা আসলে নিজেদের স্কিলকে কিভাবে ডেভেলপ করতেছি। এটা হচ্ছে যে অ্যাগেইন আমাদের ফান্ডামেন্টাল নলেজটা অনেক স্ট্রং হতে হবে। সেকেন্ড, আমাদের ইন্টারপ্রিটেশন স্কিলটা থাকতে হবে। থার্ড হচ্ছে আমাদের সফটওয়্যার, আমরা যেটা ইউজ করতেছি আমাদের সফটওয়্যার নলেজ থাকতে হবে, এবং এই সফটওয়্যার নলেজের অটোমেশনটা থাকতে হবে। আমরা যদি এই 4টা জিনিস নিয়ে আমরা কোথাও মানে নিজেদেরকে প্রেজেন্ট করতে পারি, I don't believe that people will reject us. মানে আমাদেরকে অ্যাকসেপ্ট করা ছাড়া তার আর কোনো কাজ থাকবে না। আসলে তার কাজটা কি? সে তো অফকোর্স একজনকে চায়। আমি যখন ইন্টারভিউতে যাই তখন তো সে অফকোর্স আমাকে নেয়ার জন্যই তো সে ইন্টারভিউটা অ্যারেঞ্জ করছে, তাই না? সো আমার মধ্যে কোয়ালিটি থাকলে সে অফকোর্স আমাকে নিবে। সো আই উড সে দ্যাট অফকোর্স জব আছে, জবের প্রচুর অফার আছে, বাট ফর কোয়ালিফাইড পিপল। আমি বলতেছি না আই এম কোয়ালিফাইড, প্রবাবলি আই এম লাকি দ্যাট আই গট এ জব, বাট উই শুড অল হ্যাভ এ কোয়ালিটি টু প্রুভ। আমি শিওর না যে আমি আপনার কোশ্চেনের রাইট আনসার দিতে পারছি কিনা, বাট I got the answer. Thank you. ইয়া ইয়েস, অনুরাগ। হ্যাঁ স্যার, আমার কোশ্চেন বেসিক্যালি দুইটা। প্রথমটা হচ্ছে ডাজ অস্ট্রেলিয়া হ্যাভ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এন্ড সেকেন্ড থিং ইজ শামীম স্যার হচ্ছে ক্লাসের সময় জিনিস ডিসকাস করছেন যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের থেকে যে ফ্রিকোয়েন্সিটা আসে জেনারেশনের পর সেটা নাকি গ্রিডে ম্যাচ করানো ইটস ভেরি সেন্সিটিভ অ্যান্ড ডিফিকাল্ট। তো এটা হচ্ছে কিভাবে করা হয় এটা একটু যদি স্যার। থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল, রাইট নাও অস্ট্রেলিয়াতে কখনো এই পর্যন্ত কোনো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নাই। এটা অ্যাকচুয়ালি গভর্নমেন্টের একটা পলিসি। সো অস্ট্রেলিয়া এখন পর্যন্ত নিউক্লিয়ার নিয়ে, এটা একটা পলিটিক্যাল ডিসিশন, ট্রাস্ট মি। মানে সেটা হচ্ছে ওই যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যে একটা নিউক্লিয়ার ওয়ারের জন্য অস্ট্রেলিয়া স্টিল বিলিভ করে যে না মানে আমাদের এই রাইট নাও এট দিস মোমেন্ট অস্ট্রেলিয়াতে যে পরিমাণ ন্যাচারাল রিসোর্স আছে তাদের নিউক্লিয়ারে যাওয়ার কোনো দরকার নেই। এবং তারা নিউক্লিয়ার ওয়েপন, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বা নিউক্লিয়ার রিয়েক্টর তারা অস্ট্রেলিয়ার ল্যান্ডে তারা করতে চায় না। লাইক এটা হচ্ছে আসলে পলিটিক্যাল, মানে এন্টায়ারলি পলিটিক্যাল। বাট হয়তো বা ইন দ্য ফিউচার হয়তো বা পলিটিক্যাল পার্সনের যদি কখনো মাইন্ড চেঞ্জ হয় তারা এটা করবে। ফর এক্সাম্পল কারেন্ট গভর্নমেন্ট মানে স্ট্রেট তারা রিনিউয়েবল নিয়ে কাজ করে, এবং অপোজিট গভর্নমেন্ট হয়তো বা তারা জাস্ট ওয়ান ইয়ার বিফোর যে ইলেকশনটা ছিল তখন তারা নিউক্লিয়ার নিয়ে কিছুটা ক্যাম্পেইন করছে, বাট দে ডিড নট গেট ইন পাওয়ার এনিওয়ে। So it's a political, but right now we don't have any nuclear plant that I remember. The second question is that yes, that's always like true that if it is a nuclear plant, so of course the control is bit difficult. So আসলে আমাদের এন্ড অফ দ্য ডে কি করতে হবে, আমি যে আপনাদেরকে সম্ভবত যে রুলস গুলির কথা বললাম সেখানে কিন্তু একটা ফ্রিকোয়েন্সি নিয়ে 2টা বা 3টা ক্লজ আছে যে আপনাকে ফ্রিকোয়েন্সি ম্যাচ করতে হবে। আপনার জেনারেটরকে জেপিএস বা জেনারেটর পারফরমেন্স স্ট্যান্ডার্ড, এই 14 ক্লজকে আপনাকে এমনভাবে এটা তৈরি করা আছে যে আপনার ইন এনি অপারেটিং কন্ডিশন ইউ মাস্ট মিট দ্য রিকোয়ারমেন্ট। সো আপনি যদি কোনো একটা কন্ডিশনে আপনি যদি ফ্রিকোয়েন্সিকে যদি মিট না করেন, ইভেন জাস্ট ফর লেস দেন 5 minutes or 10 minutes,
of course frequency is very sensitive and highly sensitive one. Of course 5 minutes পর্যন্ত নাই, I mean even less than 1 minute. So if you don't meet it, then AMO will shut down your plant. আপনি প্লান্ট কানেক্ট করতে পারবেন না ইন দ্য নেটওয়ার্ক। সো আপনাকে পুরো নেটওয়ার্কটাকে আই মিন আপনার পুরো প্ল্যানটাকে ইনভেস্টিগেট করতে হবে, প্রবলেম সলভ করতে হবে, ফিক্স করতে হবে, দেন অনলি ইউ উইল বি এবল টু গেট কানেকশন অ্যাগেন। Is that answer your question? Yes. Thank you. Yes, Shafin. আচ্ছা আর কারো Shafin wanted to say something. আসসালামু আলাইকুম স্যার। আমার কোশ্চেনটা হচ্ছে স্যার, অ্যাজ এ আন্ডারগ্রেজুয়েট স্টুডেন্ট আমরা কিভাবে একটা রিসার্চ ইনিশিয়েট করব, মানে ফার্স্ট স্টেপটা কিভাবে নিলে আমাদের রিসার্চটা মানে আমরা অ্যাকোমোডেট করতে পারবো, আমাদের ফিউচার লাইফে সেটা এফেক্ট ফেলতে পারে? থ্যাংক ইউ, ভেরি 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 গুড কোশ্চেন, যে আমরা আসলে আন্ডার গ্রেডে অবস্থায় আমরা আসলে কি করতে পারি। সো অফকোর্স ফার্স্ট অফ অল আমাদেরকে একটা মানে ক্লিয়ার গোল সেট থাকতে হবে, তাই না? যে আমরা আসলে রিসার্চ করব, বাট এই রিসার্চটা দিয়ে আমি কি করব, মানে এটা আমি কোথায় ইউজ করব। তো আমি শুধু ব্লাইন্ডলি রিসার্চ করলে হবে না, আমার রিসার্চ একটা গোল থাকতে হবে। সো ফার্স্ট অফ অল আমাদের যেহেতু আন্ডার গ্রেডে রিসার্চ ম্যান্ডেটরি কোনো সাবজেক্ট বা ম্যান্ডেটরি কোনো কোর্স না, সেটা মানে হচ্ছে যে আমার ফার্স্ট অফ অল যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমার সেলফ মোটিভেশন, যেটা আমাকে নিজে থেকে ইনিশিয়েট করতে হবে। এটা যদি আমার কোনো কোর্স হতো, যে আবার একটা ম্যাথমেটিক্স কোর্স বা আমাকে এটা পাস করতে হবে, তাহলে আমি শিওর যে সবাই রিসার্চ জিনিসটা বুঝে যেত, যেভাবেই হোক, বুঝে হোক মুখস্থ করে হোক, সে কিন্তু বের হয়ে যেত। বাট যেহেতু এটা কোনো কোর্স বা ম্যান্ডেটরি কোনো সাবজেক্ট না, সো এটা আপনার সেলফ মোটিভেশন। দেন যে জিনিসটা রিসার্চ, যে জিনিসটা যে বোঝে, অফকোর্স আমরা মানে যারা পিএইচডি করি বা মাস্টার্স করি, আমাদের কি থাকে, একজন সুপারভাইজার থাকে, বিকজ অফ হি নোজ, আই মিন সে আমাকে কিভাবে গাইড করবে, তাই না? সো আপনি আন্ডার গ্রেডে থাকেন, বাট স্টিল ইউ ক্যান ম্যানেজ এ সুপারভাইজার। আপনার উইথিন দ্য ইউনিভার্সিটি আপনি সুপারভাইজার ম্যানেজ করতে পারেন, ইভেন আপনি চাইলে ইন্টারন্যাশনালি সুপারভাইজার ম্যানেজ করতে পারেন। ফর এক্সাম্পল, ইফ ইউ নো হাউ টু রাইট এ রিসার্চ, আই মিন এ রিসার্চ প্রপোজাল, or if you can make a story of a research that আপনার কাছে খুব একটা ইন্টারেস্টিং টপিক আছে যেটা নিয়ে আপনি ডিসকাস করতে চান, জাস্ট রাইট এ ভেরি শর্ট এন্ড কুইক ইমেইল টু এনিওয়ান, লাইক আপনি যাদেরকে মনে হয় যে না সে আপনার ফিল্ডের, সো আপনি তাকে লিখতে পারেন যে হ্যাঁ দেখো, আমি এই জিনিসটি নিয়ে মানে হয়তো বা কিছু লিটারেচার রিভিউ করলাম, বাট আই ফিল দ্যাট এখানে একটা বিগ অপরচুনিটি আছে, সো আমি এই কাজটা করতে চাই, তুমি কি ইন্টারেস্টেড কিনা আমার সাথে কোলাবোরেশনের জন্য। সো রিসার্চের জন্য ভেরি ইম্পর্টেন্ট টিম ওয়ার্ক, যে আপনাকে একটা টিম তৈরি করতে হবে। সেটা হতে পারে যে আপনার ফ্রেন্ড, অ্যানাদার মানে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট হতে পারে, 2, 3, 4, 5 স্টুডেন্ট মিলে আপনি হয়তো বা সিনিয়র কারোর সাথে কথা বলতে পারেন, হু অলরেডি গট 2, 3, 4, 5 রিসার্চ পেপার, অথবা তার 100 পেপারস থাকতে পারে, যে অলরেডি এক্সপিরিয়েন্স। অথবা আপনি অল অ্যালোন আপনি কাউকে অ্যাপ্রোচ করতে পারেন, সেটা অ্যাগেইন যে উইথিন দ্য ইউনিভার্সিটি অর আউটসাইড অর ইন্টারন্যাশনাল, এনিওয়ার। আর ফাইনাল থিং ইজ দ্যাট আপনাকে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। যে অনেকেই যেটা থাকে যে শুরুতে আমরা খুব এক্সাইটেড, ও আমি তো রিসার্চ করব, আমি পেপার পাবলিশ করব, এই করব, সে করব, তারপরে আমি এখান থেকে মাস্টার্স করব, আমি সেই পিএইচডি করব বা এই টাইপের। বাট রিসার্চ জিনিসটা হচ্ছে যে আপনি মানে এটা আপনি ফেল করবেন অনেক সময়, যে আপনি যেই চিন্তা থেকে আপনি একটা প্রবলেম স্টার্ট করছেন, হয়তো আপনি দেখবেন যে আপনার সিমুলেশন সেই রেজাল্ট দিচ্ছে না, আপনাকে এক্সপেক্টেড রেজাল্ট দিচ্ছে না, সো আপনাকে গিভ আপ করা যাবে না। যেমন আমরা মানে হয়তোবা এই স্মার্ট গ্রিড কোর্স আমরা অনেকেই, মানে আমি চাই না যে আপনারা কেউ ফেল করেন, বাট হয়তোবা আমরা একজন ফেল করে গেলাম, বাট সে কি করবে, নেক্সট ইয়ার এসে আবার সে ট্রাই করবে, কারণ তাকে এনিহাও পাস করতে হবে। বাট রিসার্চ জিনিসটা আপনার মনে হবে আচ্ছা ঠিক আছে, এটা যেহেতু সিমুলেশন কাজ করে নাই, আমি এটা আর করবো না, সেটা করা যাবে না। মানে ফেল করছি, ইটস ফাইন, আমি আবার সিমুলেশন করব, অথবা ডিফারেন্টলি করব, আমি হয়তো বা এক্সপার্ট কারো অপিনিয়ন নিব, এই টাইপের। সো আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট হিসেবে আমি জাস্ট হয়তো বা এই 3টা আইডিয়া বা 3টা পয়েন্টকে আমি হাইলাইট করব। ফার্স্ট অফ অল সেলফ মোটিভেশন, যেহেতু এটা একটা কোর্স না, আপনার নিজে থেকে ইনিশিয়েট করতে হবে। সেকেন্ড, আপনাকে অ্যাজ এ টিম ওয়ার্ক করতে হবে, মানে সেটা যেভাবে আপনি টিম ম্যানেজ করতে পারেন। আর থার্ড ওয়ান ইজ দ্যাট you should have a consistency. If you fail, come back again and then redo the work. So give up করা যাবে না।
I mean, one day you will see your name in the Google Scholar যে হ্যাঁ আপনার পেপার একটা দুইটা তিনটা পাবলিশ হয়ে গেছে। তার জন্য আপনার একটা কনসিস্টেন্ট চেষ্টাটা লাগবে। You can, I mean, if anyone here that like you want to add something here, that's fine. So আপনার যদি কারো মনে হয় যে আপনি একটা fourth point add করতে চান, that is also fine. মানে just at this moment I just remember 3. Yes, Abrar. স্যার বেটার আমাদের এই এখন যে আমাদের আন্ডারগ্রেডের যে এডুকেশনটা চলতেছে স্যার, একটা জিনিস যেটা সমস্যা হচ্ছে যে মোর দেন মানে আস্কিং টু আ ফ্যাকাল্টি, আমাদের একটা সবচেয়ে বড় সমস্যা যে স্টুডেন্টদের মধ্যে, মানে আমি সেম ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের মধ্যে যে একটা কোলাবোরেশন ওয়ার্ক দেখা যাচ্ছে যে আমি হয়তো বা যার সাথে ওয়ার্ক করতে কমফোর্ট ফিল করতেছি সে হয়তো ইলেকট্রনিক্স বা কমিউনিকেশন ব্যাকগ্রাউন্ডে, তো দেখা যাচ্ছে যে আমার হয়তো বা অন্য একটা টপিক বা কমিউনিকেশন বা ইলেকট্রনিক্স রিলেটেড ব্যাকগ্রাউন্ডের উপর হচ্ছে একটা পেপার উপর হয়তো বা কাজ হচ্ছে, কিন্তু আমি যখন শেষ দিকে যাচ্ছি হয়তো বা দেখা গেল আমি স্মার্ট গ্রিডের কাজ করতে ইচ্ছুক, কিন্তু হয়তো এটার উপরই আমার কাজ হয়নি। সো স্যার আমি ওপিনিয়ন চাচ্ছি আপনার যে আন্ডার গ্রেডে মানে আমি যে স্পেসিফিক ফিল্ডে কাজ করতে চাচ্ছি সেখানে রিসার্চ না স্টার্ট করে মাস্টার্সে গিয়ে স্টার্ট করাটা কি বেটার? বেটার রিসার্চ ভেরি ভেরি গুড পয়েন্ট। চ্যালেঞ্জটা হচ্ছে এখানে আমি হয়তোবা মানে আজকের ডিসকাশনে আমি হয়তোবা এট সাম পয়েন্ট আমি বলে মানে এটা মেনশন করছি যে হয়তোবা আমাদের মধ্যে থেকে 10% 20% ব্যাংকে জব করবে, অথবা তারা গভর্নমেন্ট জবে চলে যাবে। হ্যাঁ, হয়তোবা মানে তারা হয়তোবা 10 to 20% হচ্ছে একদম মানে ডিরেক্ট ইন্ডাস্ট্রিতে যাবে, কেউ হয়তোবা নিজেরা বিজনেস করবে। হ্যাঁ, সো ডিফারেন্ট ফিল্ডে চলে যাবে। সো অফকোর্স এটা একটা বিগ চ্যালেঞ্জ। মাস্টার্সে আমি গিয়ে যে করব, মাস্টার্সে যাওয়ার জন্য আমার আসলে কি দরকার, মানে অফকোর্স আমি যদি সেলফ ফান্ডে মাস্টার্স করতে যাই কোথাও, বাট স্টিল আমার সুপারভাইজার আমার কাছে কি চাইবে যে আমার কোনো রিসার্চ কম্পোনেন্ট আছে কিনা, বা আমি প্রিভিয়াসলি আমার একটা বা দুইটা কোনো রিসার্চ, বিকজ আপনি যদি 10 ইয়ার্স ব্যাকের কথা চিন্তা করেন, আই মিন টুডে ইজ 2025, আপনি যদি 2015 এর কথা চিন্তা করেন, আপনি অনেক মাস্টার্স স্টুডেন্টেরও কোনো রিসার্চ পেপার ছিল না। আপনি যদি আরো 10 ইয়ার্স ব্যাকে চলে যান, 2005-এ চলে যান, অনেক পিএইচডি স্টুডেন্ট হয়তো একটা বা দুইটা পেপার পাবলিশ করে তারা পিএইচডি কমপ্লিট করছে। বাট আজকের কম্পিটিশনটা ইজ ভেরি হাই। আজকের কম্পিটিশনের জন্য আমাদেরকে আসলে মাস্টার্স পর্যন্ত যদি আমরা ওয়েট করি আমাদের রিসার্চ পেপার আসবে, তাহলে আসলে আমরা হয়তো অনেক ডিলে করে ফেলবো। বিকজ এই মুহূর্তে মানে ব্যাচেলর থেকে যারা প্রজেক্ট করে তারা প্রত্যেকেই প্রজেক্টের উপরে একটা পেপার পাবলিশ করে। মানে তারা যে লাস্ট ইয়ারে গিয়ে যে একটা থিসিস সাবমিট করে, এই থিসিসটাকে কম্পাইল করে তারা একটা পেপার পাবলিশ করে। এবং আরএমআইটিতে আমি মাইসেলফ আমি দুইটা গ্রুপের সাথে কাজ করছি। যখন আমি আমি যে রিসার্চ ফেলো ছিলাম, সো আমাকে স্টুডেন্ট সুপারভাইজ করতে হতো, মানে অ্যাজ পার্ট অফ মাই মানে জব রেসপন্সিবিলিটি। সো আমার যে সুপারভাইজার ছিল আমার প্রজেক্টের, সো তার স্টুডেন্টকে আমি সুপারভাইজ করতাম। সো তারা দুইটা গ্রুপ আমার 2 বছরে আমি দুইটা গ্রুপকে আমি পাস করছি, এবং দুইটা গ্রুপ তাদের মাস্টার্স ব্যাচেলরের যে থিসিস, সেই থিসিস থেকে তারা পেপার পাবলিশ করছে। এবং দ্যাট ওয়াজ একজন হচ্ছে Q1 পাবলিশ করতে পারছে, আর একটা হচ্ছে Q2, মানে জাস্ট সেকেন্ড র্যাঙ্ক। সো আমি বলছি না যে দ্যাটস আই মিন দ্য ইউ মাস্ট পাবলিশ, বাট if we start doing the masters it will be too late, কারণ আসলে আমাদের কম্পিটিশনটা এভরি ইয়ার অনেক কমপ্লিকেটেড এবং হাই হয়ে যাচ্ছে। সো আমরা আসলে রেসে থাকতে হলে আমাকে আসলে একটু আর্লি চিন্তা করতে হবে। এখন অনেকে বলে না যে আমাকে মানে ওয়ান স্টেপ অ্যাহেড চিন্তা না করলে আসলে এই 2015-এ টেকা যাবে না, এই কাইন্ড অফ দিস ওয়ান। ইয়েস স্যার, আমি যদি একটু অ্যাড অন করি, মানে ফর এক্সাম্পল স্যার আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, যেমন ফাইনাল ইয়ারের থিসিসের কথা যেটা বলেন স্যার, ফর এক্সাম্পল আমার স্যার ফাইনাল ইয়ারে মানে থিসিস যে কাজ হচ্ছে কাইন্ড অফ লাইক যে ক্যান্সার ডিটেকশন সিস্টেম। আমার প্রিভিয়াস একটা স্যার এক্সপিরিয়েন্স ছিল ওয়ার্কিং থিসিসের উপর কাইন্ড অফ লাইক বেসড অন স্যাটেলাইট। সো দেখা যাচ্ছে স্যার কম্পেনিয়ন বেসড অন ডিফারেন্ট কম্পেনিয়ন্স পেপার বা থিসিসটা ডিফার করতেছে। সো এটা কি কোনোভাবে হেল্প করতে পারে যে আমি হ্যাঁ বলতে পারি যে হ্যাঁ আমার থিসিস বা হচ্ছে রিসার্চ বেসড এক্সপিরিয়েন্স আছে, কিন্তু আমি বর্তমানে স্মার্ট গ্রিড বা হচ্ছে এ রিলেটেড কোনো একটা ওয়ার্কের উপর মানে অ্যাড অন হতে যাচ্ছে, এটা কি সামহাউ হেল্প করতে পারে? হ্যাঁ, এটা করতে পারে। বেসিক্যালি যেটা হয়,
আমরা যখন ব্যাচেলর ডিগ্রি করি আমরা কিন্তু আসলে কোনো বিষয়ে কোনো সাবজেক্ট বেস কোনো কোথাও এক্সপার্ট হতে পারি না, কারণ আমাদের অনেকগুলি সাবজেক্ট পড়তে হয়। সো আমরা আসলে পিএইচডি যখন মানুষ করে তখন সে কি করে, জাস্ট একটা টপিক, জাস্ট একটা সেন্টেন্স বা একটা টাইটেল নিয়ে সে পিএইচডি করে। মানুষ যখন মাস্টার্স করে তখন সে কিন্তু একটু স্লাইটলি ব্রড বা ওয়াইড এরিয়াতে কাজ করে। বাট যখন ব্যাচেলর করি তখন আমরা অনেক বিগ এরিয়া নিয়ে কাজ করি। সো আপনি যেটা বলছেন দ্যাটস রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট যে আমরা হয়তো বা ডিফারেন্ট ফিল্ডে কাজ করতেছি, বাট দ্যাট কুড বি অলসো অ্যান এভিডেন্স দ্যাট হ্যাঁ আমার কিছু রিসার্চ আইডিয়া আছে, আমি রিসার্চ জানি যে কিভাবে রিসার্চ করতে হয়, কিভাবে সিস্টেমটাকে কম্পাইল করতে হয়। ফর এক্সাম্পল আমি হয়তো বা সেন্সর সিস্টেম নিয়ে কাজ করলাম অথবা কমিউনিকেশন সিস্টেম নিয়ে কাজ করলাম, বাট স্টিল ইফ আই অ্যাপ্রোচ সামওয়ান উইথিন দ্য পাওয়ার সিস্টেম নেটওয়ার্ক অর দ্য রিনিউয়েবল এনার্জি, আই ক্যান স্টিল শো দোজ পেপারস দ্যাট হ্যাঁ আমার এই পেপারে কিছুটা আইডিয়া আছে। সো সেটা আমি স্টিল শো করতে পারি, জাস্ট টু শো দ্যাট মাই ক্যাপাবিলিটি, যে আমার রিসার্চ জিনিসটা কি সেটা আমি বুঝি, আমি জানি। ঠিক আছে, সেটা করতে পারে। বাট এগেইন মানে আমাদেরকে যেটা এখন মানে ইন দিস কম্পিটিটিভ ওয়ার্ল্ড আমাদেরকে ওয়ান স্টেপ অ্যাহেড চিন্তা করতে হয়। সো আমরা যদি চিন্তা করি হ্যাঁ আমরা ইন দ্য ফিউচারে এটা করব বা আমার এই ফিল্ডে চুজ করব, তাহলে আমাকে সেই স্ট্র্যাটেজিক্যালি আমাকে সেই টপিকটা চুজ করাটাই হয়তো বা বেটার। মানে মানে ইউ আর রাইট, বাট বিকজ অফ দ্য লিমিটেশন, বাট এট দ্য সেম টাইম আমাদেরকে মানে ম্যাক্সিমাম ট্রাই করতে হবে যে আমার যে গোল, আমি যেন সেই গোল ওই এরিয়ার মধ্যেই থাকতে পারি, মানে এটা আমার জন্য ট্রাই করতে হবে। যদি আমি না পারি দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি, বাট আমাকে ম্যাক্সিমাম ট্রাই করতে হবে আমার উইথিন দ্য ফোকাসে থাকার জন্য। অলরাইট, Yes, thanks. আর কোনো কোশ্চেন আছে কারো? আচ্ছা, আই হোপ আপনার কি দেয়ার ইজ নো মোর কোয়েশ্চেন্স এনিওয়ে। যদি আর কারো কোনো কোয়েশ্চেন থাকে কোনো সমস্যা নেই। তৌফিক ভাইয়ের ডিটেলস তো আপনাকে অনলাইনে যেহেতু মিডল টাউন গ্রুপ দেখতেছেন, তো লিঙ্কডইন বলেন যে কোনো জায়গায় ওনারা আপনার কি পাবেন, ইমেইল আপনি পাবেন। তো কোনো কোয়েশ্চেন থাকলে ওনাকে রিচ করেন, উনি খুবই হাম্বল। ঠিক আছে, যে কোনো কোয়েশ্চেনের জন্য চিনুক না চিনুক আপনাকে উনি আনসার দিবেই। ঠিক আছে, তো ইট শুডেন্ট বি আপনার কি ইস্যু। আচ্ছা, এনিওয়ে, তো আজকে সেশনের এটাই আপনার কি লাস্ট এন্ড। তৌফিক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে কষ্ট করে সেই কত 7টা থেকে 9টা প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টা আপনাকে একটা লম্বা আপনার কি দিলেন, লেকচার দিলেন এবং আমাদের স্টুডেন্টদের বিভিন্ন কোয়ারিজ এর আনসারও দিলেন। আই হোপ ইট ওয়াজ হেল্পফুল ফর দ্য স্টুডেন্টস। ঠিক আছে, তো না আমার কষ্টের কিছু নাই, আমি রিয়েলি হ্যাপি যে মানে এভরিওয়ান ওয়াজ কানেক্টেড, সো দ্যাটস ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ স্টিল 36 স্টুডেন্টস আর দেয়ার ইফ ইউ সি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো দ্যাটস রিয়েলি নট ইম্পর্টেন্ট ব্যাড দ্যাট আপনাকে, এভরিওয়ান কারণ এনজয়। আমার স্টুডেন্ট কিছু লাইক 30 আর আচ্ছা, বাইরের কিছু স্টুডেন্ট সব মিলে আপনার 36 এর মতো আপনাকে আছে আর কি আপাতত। আর ওকে, আরেকটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে যে মানে अगेन ইট ওয়াজ নট এ লেকচার, ইট ওয়াজ এ ডিসকাশন, টু ওয়ে ডিসকাশন, এন্ড আই উড সে দ্যাট আমি আসলে এখান থেকে কতটুকু টেক এওয়ে নিয়ে যেতে পারছি। আমার কিন্তু এখান থেকে অনেক লার্নিং। সো আমি জানি আমার কোথায় লার্নিং হয়েছে। সো আমরা যেন সবাই এখান থেকে মানে আমরা 2 আওয়ার্স স্পেন্ড করলাম, বাট আমরা এখানে কতটুকু লার্নিং হলো সেটা যেন আমরা একটু ক্যালকুলেট করে দেখি। হ্যাঁ, তো আমাদের লার্নিংটা ইম্পর্টেন্ট, আমরা সেটা যেন একটু প্রপারলি টেক কেয়ার করতে পারি। ইয়াপ, অল গুড, থ্যাংক ইউ ওকে, ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান, সৌফিক এন্ড ভাই। গুড লাক। ওকে, আসসালামু আলাইকুম গুড লাক, সবাইকে। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম, ওকে, ওয়ালাইকুম আসসালাম। বাই, টেক কেয়ার।